যাবার পথে যে আনন্দ আর উৎসবের মেজাজ ছিল, ফেরার পথে তার ছিটেফোঁটাও অবশিষ্ট নেই। কয়েক ঘন্টা আগের সেই হই হল্লা আর প্রাণবন্ত হাসিঠাট্টা এক লহমায় যেন চূর্ণবিচূর্ণ হয়ে গেছে। যাওয়ার সময় যে গাড়িটা রুমঝুম শব্দে আর সবার সম্মিলিত কলকাকলিতে মুখরিত ছিল, সেই গাড়িটাই এখন শ্মশানের মতো নিস্তব্ধ। গাড়ির ভেতরে একটা পিন পড়ার শব্দ পর্যন্ত হচ্ছে না। কেউ কারোর দিকে তাকাচ্ছে না, যেন এক অলক্ষ্য শোকের ছায়া সবার মুখকে পাথরের মতো স্থির করে দিয়েছে। মনে হচ্ছে, এ বাড়ির খুব আপন কেউ বুঝি মারা গেছে, আর সেই মৃত্যুশোক এখন চারপাশকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছে। চিরকাল যারা ফিসফিস করে কথা বলতে অভ্যস্ত, কিংবা যারা একজন হেসে আরেকজনের ওপর গড়িয়ে পড়তে পছন্দ করে, আজ তাদের সবার কণ্ঠস্বর রুদ্ধ। সবাই জড়ো হয়ে নিথর ও নিস্তব্ধ ভাবে বসে আছে। শূন্য দৃষ্টিতে জানালার বাইরে চেয়ে থাকা মানুষগুলোর মনে এখন একটাই প্রশ্ন, কি থেকে কি হয়ে গেল। গিয়েছিল নতুন সম্পর্কের সুতো দিয়ে আতিথেয়তা বাড়াতে, হৃদ্যতার এক নতুন অধ্যায় শুরু করতে, কিন্তু ফিরে এল এক বুক হাহাকার আর অপমানের বোঝা নিয়ে। যে সম্পর্কের সুতোটুকু ছিল, তাও আজ ছিন্নভিন্ন হয়ে ধুলোয় লুটিয়ে পড়েছে। আতিথেয়তার সেই রঙিন স্বপ্ন এখন এক দুঃসহ স্মৃতি হয়ে সবার ভেতরে বিঁধে আছে। ভাগ্যের কি ফের হায়। তৃপ্তির বুকের ভেতর থেকে একটা দীর্ঘ, ভারী দীর্ঘশ্বাস বেরিয়ে এল। তার বিষণ্ণ দৃষ্টি স্থির হয়ে আছে আইরিনের দিকে। ফুপুর জন্য আজ মায় বুকটা ফেটে যাচ্ছে ওর। মানুষটা জীবনের কত কালবৈশাখী ঝড় সামলে নিয়েছিলেন শুধু তার এই দুটো ছেলেকে আগলে রাখবেন বলে। নিজের সবটুকু সুখ, শান্তি আর রঙিন স্বপ্ন বিসর্জন দিয়ে তিনি শুধু চেয়েছেন ছেলেদের মানুষ করতে। তৃপ্তি জানে, আত্মীয় স্বজন কতবার চেয়েছিল আইরিনকে নতুন কোনো ঠিকানায় থিতু করতে, নতুন করে জীবন সাজাতে। কিন্তু আইরিন রাজি হননি। সন্তান, এই একটি শব্দই ছিল তার বেঁচে থাকার একমাত্র অক্সিজেন। আর আজ সেই সন্তানের কারণেই কিনা তাকে এমন অপমান আর হাহাকার সঙ্গী করে ফিরতে হচ্ছে। ভাবতেই তৃপ্তির ভেতরটা মোচড় দিয়ে উঠল। হঠাৎ পাশ থেকে একটা চাপা কান্নার শব্দে তার ধ্যান ভেঙে যায়। তাকিয়ে দেখল, বিকেল নিজের দুঠোঁট দাঁত দিয়ে কামড়ে ধরে আছে। মেয়েটা প্রাণপণে চেষ্টা করছে কান্নার শব্দটুকু চেপে রাখতে, যাতে কারো কান অবধি সেই আর্তনাদ না পৌঁছায়। কিন্তু শোকের বেগ যখন প্রবল হয়, তখন কি আর বাঁধ মানা যায়। ক্ষণে ক্ষণেই অবাধ্য একটা ফোঁপানি বেরিয়ে আসছে ওর গলা চিরে। বিকেলের দু চোখ বেয়ে নোনাজলের ধারা বইছে। কান্নায় চোখের কোণ দুটো টকটকে লাল হয়ে ফুলে উঠেছে, নাকের পাটাও সামান্য লালচে। তৃপ্তি অবশ্য অবাক হল না। ও জানে বিকেলের মনটা ঠিক কেমন। বড্ড কাঁচা, বড্ড নরম। অন্যের দুঃখ কষ্টের সাথে নিজেকে কি দারুণভাবেই না মিশিয়ে নেয় মেয়েটা। পরের সুখে যে মন খুলে হাসে, আর পরের দুঃখে নিজের বুক ভাসিয়ে কাঁদে, তার নামই তো বিকেল পাগলি। তৃপ্তি আলতো মমতায় বিকেলকে নিজের বুকের ভেতর টেনে নিল। একটা নির্ভরতার আশ্রয় খুঁজে পেয়ে বিকেলও নিজেকে তৃপ্তির মাঝে এলিয়ে দেয়। বাকিটা পথ সে ওভাবেই তৃপ্তিকে আঁকড়ে ধরে রইল। কান্নার ক্লান্তি আর গাড়ির হালকা দোলানিতে কখন যে মেয়েটা গভীর ঘুমে তলিয়ে গেল, তা সে নিজেও জানে না। বিকেলের অবচেতন মনে তখন কেউ খুব চেনা সুরে গান গেয়ে যাচ্ছে। দোল দোল দুলুনি, রাঙা মাথার চিরুনি, তুমি দাও ভাইয়া। রোদ্দুর ভ্রু কুঁচকে তাকালো। ধমকের সুরে বলল, একটা চর খাবি কিন্তু। সৌম্যর জেদি উত্তর, খেলে খেলাম, তবু দাও। রোদ্দুর দীর্ঘশ্বাস ফেলে পরিস্থিতিটা হালকা করার চেষ্টা করল, বাদ দে তো। এমন আহামরি কিছুও হয়ে যায়নি। যা হয়েছে আমার সঙ্গে হয়েছে। সৌম্যর কণ্ঠস্বরে এবার বিস্ফোরণ ঘটল, তোমার সঙ্গে হলে তুমি বুঝতে পারতে কতটা ইনসাল্টেড, কতটা ডাউন ফিল করছি আমি। হঠাৎ থেমে গিয়ে নিজের ভেতর জ্বলতে থাকা সুপ্ত আগ্নেয়গিরিটাকে সামলে নেওয়ার চেষ্টা করল সৌম্য। তপ্ত নিঃশ্বাস ছেড়ে থমথমে গলায় শুধাল, আমার কারণে আজ পুরো মির্জা বাড়ি, আমার পুরো পরিবার। সে থামল। রোদ্দুরের দিকে অগ্নিলাল চোখে চেয়ে তীব্র এক প্রশ্ন ছুড়ে দিল, আমার জায়গায় তুমি থাকলে কি করতে? চোখের সামনে নিজের মা বাবাকে এভাবে অপমানিত হতে দেখলে কি করতে, বলো? হৃদয়ে জ্বালা ধরত না? আমি তো ওর সুখের জন্যেই, ওকে ভালো রাখতেই সব করলাম। অথচ ও একবারও আমার হয়ে একটা কথা বলল না। উচিত জবাব দিয়ে চলে আসতে পারত। সৌম্যর হিতাহিত জ্ঞান যেন আজ লোপ পেয়েছে। রোদ্দুরের হাত থেকে আধখাওয়া জ্বলন্ত সিগারেটটা এক প্রকার ছিনিয়েই নিল সে। অনভ্যস্ত হাতে একটা টান দিয়েই বিষম খেয়ে কেসে উঠল। কাশির দমকে চোখজোড়া আরও টকটকে লাল হয়ে ওঠে তার। রাগে দুঃখে গাল দুটো ফুলে উঠছে, নাকের পাটা কাঁপছে থরথর করে। এক মুহূর্তের জন্য মনে হলো, ছেলেটা ভীষণ অসহায়। এক বুক অসহনীয় যন্ত্রণা নিয়ে সে যেন খাদের কিনারায় দাঁড়িয়ে আছে। যে কোনো মুহূর্তে ঝাঁপ দিয়ে হারিয়ে যাবে অনেক দূরে। অনেক, অনেক দূরে। তার আগেই ওর একটা হাত চেপে ধরে রোদ্দুর, ভীষণ শক্ত করে।
হাত থেকে সিগারেটটা কেড়ে নিয়ে ফেলে দিল। সৌম্য কাঁদছে। কাঁদুক ছেলে মানুষেরও কাঁদতে হয় মাঝে মাঝে। কাঁদলে চোখ পরিষ্কার হয়, মনের ময়লাও ধুয়ে মুছে যায়। এই মুহূর্তে যে পাহাড় চেপে আছে ওর ছোট্ট হৃদয়টায়, সেটাকে সরাতে হবে। নইলে বেঁচে থাকা বড় দুঃসাধ্য হয়ে উঠবে ওর জন্য। আর ও ওই পাহাড়টাকে নড়বড়ে করে তুলতে কান্নার গুরুত্ব অপরিসীম। ওরা দাঁড়িয়ে আছে বেড়িবাঁধের নির্জন এক রাস্তার পাশে। আশেপাশে কোনো দোকানপাটের কোলাহল নেই। সামনের বিশাল জলরাশি ধীরলয়ে বয়ে চলছে, যার বুকে দুপুরের রোদের আভা পড়ে হীরের কুচির মতো চিকচিক করছে জল। শান্ত সেই জলরাশির ঠিক বিপরীতেই রাস্তার ব্যস্ততা, পেছনে দিয়ে সাই সাই শব্দে দ্রুতবেগে ছুটে চলছে একের পর এক যানবাহন। সেই শব্দের তোর যেন সৌম্যর বুকের ভেতরের হাহাকারকে আরো প্রকট করে তুলছে। সৌম্য পকেট থেকে টিস্যুর প্যাকেটটা বের করল। ভিজে ওঠা চোখজোড়া আলতো করে মুছে নিয়ে নিজেকে কিছুটা শান্ত করার চেষ্টা করল সে। কান্না মুছে যখন সে রোদ্দুরের দিকে ফিরল, তখন তার চেহারায় এক অদ্ভুত শূন্যতা। রোদ্দুর আর কিছু বলল না, পরম মমতায় সৌম্যর কাঁধে হাত রাখল, তারপর আলতো করে ওর পিঠ চাপড়ে দিল। ধারে মাথা নেড়ে জানালো, কিচ্ছু হয়নি। কিচ্ছু না, এভরিথিং উইল বি ফাইন। শুনেই আবারও এক ফোঁটা অবাধ্য জল গড়াতে গড়াতে চলে এলো নাকের ধারাধারি। রোদ্দুর চোখ রাঙাল এবারে, ছেলে হয়ে এমন ফ্যাচফ্যাচ করছিস, ছি। বলেই মুখ ঘুরিয়ে নিল নাটকীয় ভঙ্গিতে। সৌম্য হেসে ফেলল। কি সুন্দর লাগছে এখন। চোখ ভরা জল, ঠোঁট ভরা হাসি, এমন একটা ছেলেকে কি করে কেউ কষ্ট দিতে পারে? তার ভাই বলে নয়, এ জীবনে সৌম্যর মতো জেন্টেলম্যান অনেক কমই হয়। ভাবনার গতিপথে লাগাম টেনে ধরে রোদ্দুর। আরও হাসাতে কৌতুক স্বরে বলল, আল্লাহরে, তোর চোখের পানিতে কত্তবর নদী হয়ে গেল। এই একটু আগেও না এখানে খাখা মরুভূমি ছিল, হু। হাসির রেশ তাতে বাড়ল বই কমল না মোটেই। চোখের কোণ ভালো করে মুছে নিতে নিতে আওড়াল, তোমার মতো একটা ভাই সবার হোক। পাম দিস না ব্যাটা, এমনিতেই দিন দিন ফুলে তবলা হচ্ছি। সিক্স প্যাক ঢুকে যাচ্ছে, দেখিস না। দিন দিন আরো হ্যান্ডসাম হচ্ছ ভাই। আর আমি পাম দিচ্ছি না, যা সত্যি তাই বলছি। তাহলে আমি যা বলি তাই শুনবি? বলো। একটু থেমে রইল রোদ্দুর এ পর্যায়ে। কথাটা কিভাবে বলবে, বুঝতে পারছে না সে। দ্বিধান্বিত হচ্ছে, বলাই বা ঠিক হবে কিনা। উসখুস করতে লাগলো। সৌম্য বুঝতে পেরে আশ্বাস দিল, যা বলতে চাও বলে ফেলো ভাই। হোক না আমার ব্যক্তিগত, তবু আমার চেয়ে তোমার বুদ্ধিতেই আমার বেশি বিশ্বাস। রোদ্দুর চেয়ে হাসল খানিক, একই সঙ্গে রাগে জর্জরিত হল হৃদয়কোণ। এত সরল ছেলেটাকে কি করে এতবার ভাঙতে পারল? স্বরের পারদ উঁচিয়ে বলেই ফেলল শেষতক, ডিভোর্সটা দিয়ে দে। চমকে উঠল সৌম্য। রোদ্দুর পিঠ ঘুরিয়ে অন্য দিকে চাইল, না দেখার ভান করে, পুনরায় মেঘস্বরে বলে উঠল, ওদের তরফ থেকে দেওয়ার আগে তুই দিয়ে দে। কিছু সম্পর্কের সুতো জোড়া না লাগানোই ভালো। অপমানিতে জায়গায় দ্বিতীয়বার ফিরে যাওয়া উচিত না। যদিও বা তারা ক্ষমা চাইত। ফিরে চাইল ফ্যালফ্যাল দৃষ্টিতে চেয়ে থাকা অবাক চোখ দুটির দিকে, ওরা কোনোদিন তোর দুয়ারে নিজেদের ভুল স্বীকার করবে না। এ কথাটা লিখে দিতে পারি। বাকিটা তোর সিদ্ধান্ত। আমি শুধু আমার উপদেশটা জানালাম। এরপর জনেই চুপ করে রইল অনেকক্ষণ। রোদ্দুর সিগারেট ধরিয়েছে নতুন করে। টেনে নিচ্ছে একের পর এক নিকোটিনের ধোঁয়া। সৌম্য স্থির চোখে কোথাও একটা তাকিয়ে রইল, হাত বুকের কাছে ভাঁজ করে। হঠাৎ নিজে থেকেই বলতে শুরু করল, জীবন এমন কেন ভাইয়া? জানা চাই, তাই ঘুরে ফিরে দুয়ারে এসে করা নাড়ে। আমি কোনোদিন চাইনি আদিবাকে বিয়ে করতে। বিশ্বাস করো, নেভার। ওই মেয়েটা আমায় এত ভালোবাসতো, ওর ভালোবাসা দেখে আমার ওকে ভালোবাসতে ইচ্ছে করত। কিন্তু অপ্রকাশিত রেখেছিলাম সব। ভাগ্যের উপর ছেড়ে দিয়েছিলাম। যখন মেয়েটার ভালোবাসার জোর আমায় ওর করেই ছাড়ল, ভেতরে ভেতরে আমি কতটা খুশি হয়েছিলাম, জানো? পারিবারিক অবস্থা বিবেচনা করেই সেই খুশিটা আমি প্রকাশ করতে পারিনি ঠিকই, কিন্তু আদিবা আমার, আমি তাকে ভেঙেচুরে ভালোবাসতে না পারলেও আমার একটা নিজের একান্ত ব্যক্তিগত মানুষ আছে এই ভেবেই খুশিতে লাফিয়েছিলাম। অথচ কি অদ্ভুত পরিকল্পনা ললাটের। যে আমায় নিজের করে ছাড়ল, সেই আবার ছেড়ে দিল। আমি যেন কেবলই একটা পুতুল। না, খেলনা। জোর করে আঁকড়ে ধরা যায়, ইচ্ছে হলে ছাড়াও যায়। বিনিময়ে একটা বাক্য আমি উচ্চারণ করতে পারিনি। সেই মনমি। রোদ্দুর এগিয়ে এসে ওর পিঠে একটা হাত রাখল, তুই যদি এরকম করিস, তাহলে ফুপিকে কে সামলাবে, বল? একটু থেমে আবার শুধাল, একটা দুঃস্বপ্ন ভেবে ভুলে যা। মানুষটা তোদের দু ভাইয়ের জন্য নিজেকে কোরবানি করেছে। সব কি আসলেই ভুলে যাওয়া যায় ভাইয়া? সৌম্য ফিরে তাকালো। রোদ্দুর উত্তর দিতে পারল না।
হতাশার নিঃশ্বাস বেরিয়ে এলো নাসিকাপথ ভেদ করে। সৌম্য বলল, চলো, বাড়ি ফিরি। সব ঠিক হয়ে যাবে। তবু হৃদয়ের ক্ষত শুকাতে সময় লাগবে কথাটা মুখে চলে এলেও আর বলল না সে। নিরুত্তর বাইকে উঠে বসল চুপটি করে। একটা মেয়ে মানুষের ঘুমের দৃশ্য কল্পনাতে ভাবতে গেলে কিরকম ভাবতে পারে মানুষ? সুন্দর, অপরূপা, নিষ্পাপ চোখ মুখের গড়ন, চোখ বুজে রেখেছে, ঘন গভীর নিঃশ্বাস পড়ছে তালে তালে, পাপড়ি হালকা কেঁপে উঠছে, ঠোঁটের কোণে এক চিমটে রহস্যময়ী হাসি, নিশ্চয়ই মেয়েটা কোনো সুন্দর স্বপ্ন দেখছে। হয়তোবা পরীর রাজ্যে ঘুরতে গিয়েছে, সেখানে তারই মতো অসংখ্য পরীদের সঙ্গে জলকেলি করছে, সেই খুশিতেই আত্মহারা সে এমন কিছুই কল্পনা করবে মানুষ, তাই না? কিন্তু রোদ্দুর আপাতত এরকম কিছু বাস্তবেও কল্পনা করতে পারছে না। চেহারা সুন্দর হলে কি হবে? বিকেলের কোনো কিছুতেই মেয়েলি ভাব আছে বলে তো মনে হয় না। কেবল কান্নার বেলায়ই। ঘুমুচ্ছেও কেমন অদ্ভুত ভঙ্গি করে। মুখটা হা হয়ে আছে, ঘাড়টা এত বাঁকা, আচানক দেখলে মনে হবে ভেঙেই গেছে বুঝি। এক পাশ দিয়ে ঝোল গড়িয়ে নামছে। ঝোল মানে লালা। ঘোত ঘোত আওয়াজ বেরোচ্ছে নাক দিয়ে, কি বিচ্ছিরি ব্যাপার। ইস! রোদ্দুরের আপাতত প্রেম পেল না। এক চিলতে রাগ ফুটে উঠল চেহারায়। কপালটা ভাঁজ হয়ে আসে। বাড়ি ফিরেই গাড়িতে বিকেলকে এই অবস্থায় ঘুমুতে দেখতে পাচ্ছে সে। আশেপাশে কেউ নেই, ঘুমাবি ভেতরে গিয়ে ঘুমা, গাড়িতে কি? রোদ্দুর বার কয়েক ডাকল, বিকেল, বিকেল। তাতে আরো প্রশ্রয় পেল যেন। করে একবার সাড়া দিয়েই তলিয়ে গেল ঘুমের দেশে। রোদ্দুরের মেজাজ চড়ল। হাতে কাঁধ ধরে ঝাঁকি দিতেই চোখজোড়া তোড়াক করে মেলে সে। প্রথম কিছু সেকেন্ড বুঝতে পারে না, তারপর বুঝতে পেরেই লাফিয়ে উঠল। তুমি? প্রশ্ন করতে গিয়ে মুখ থেকে থুতু ছিটে এলো গায়ে, রোদ্দুর সরে গেল নাক মুখ কুঁচকে। কি বিশ্রী, কি বিশ্রী, ঈশ্বস! কি? বিকেল চোখ ডলছে। কি সুন্দর একটা স্বপ্ন দেখছিল সে। শাহরুখের ছেলে আরিয়ানের শোতে গিয়েছে। আরিয়ান নিজে থেকে তাকে মঞ্চে উঠে আসার জন্য আহ্বান জানিয়েছে। উঠছিলও বিকেল, পিচ্ছিল খেয়ে পড়তে যাবে আর আরিয়ান হাতটা ধরবে, তার অমনি এই রাক্ষসটা এসে ঘুম ভাঙিয়ে দিল। কপালে কয়েকটা ভাঁজ তারও। জানতে চাইল, কি হইছে রোদ ভাইয়া? জাগালে কেন? ততক্ষণে গামুছে নিয়েছে রোদ, কটমট করে চেয়ে থেকে সুধাল, এটা ঘুমানোর জায়গা? ঘুমাবার আবার জায়গা কি? ঘুম তো ঘুমই। যেখানে কাইতো, ওখানেই রাইট ফর মি। তার মানে যেখানে সেখানে হাগা পেলে তুই হাগতে বসে যাবি? নাক মুখ কুঁচকে তুলল বিকেল, যেন খুবই জঘন্য কিছু একটা বলেছে রোদ্দুর, এমন ভাব করে বলল, ছি কি বিশ্রী মুখের ভাষা। আর কি বিশ্রী ঘুমের স্টাইল। আমিও ছি। আমার ঘুমানো মোটেই খারাপ না। প্রতিবাদ করে ওঠে ওর কণ্ঠস্বর। তাতে চড়াও হয় ছেলেটা, ভিডিও করা উচিত ছিল। কি বাজে দেখাচ্ছিল। ইয়াক! তো তুমি দেখতে গেছো কেন? চোখ বন্ধ করে রাখলেই পারতে। আমার চোখের সামনে পড়ছিস কেন? আমার চোখ তো আমি খুলেই রাখব। আমি গাড়ির ভেতর ছিলাম, আর তুমি বাইরে। আই গেস, তুমি এসেছো আমায় দেখতে, আমি হাত পা ধরে ডেকে আনিনি। তুই তো ভীষণ ঝগড়ুটে মহিলা। মেয়ে, উচ্চারণ শুদ্ধ করে দিল বিকেল, গার্ল, নট মহিলা। ঢং রে, এই ঢঙেই আরিয়ান খান পটে গেছে বুঝতে পারছো? কে পড়ছে? আরিয়ান। ভেঙে ভেঙে উচ্চারণ করে ও, সান অফ শাহরুখ খান। বলিউড সুপারস্টার, ইউ নো রাইট? কথার স্টাইলে পিন্ডি চটকালো ছেলেটার। রাগে উরু জলে যাচ্ছে, পা নিষ্পিস করছে। একটা লাথি দিতে পারলে শান্তি পেত কলিজা। উফ! দেখি সরো। ফাও ঘুমটা নষ্ট করলো আমার। একটা ন্যাপ নিচ্ছিলাম। ন্যাপ হয় 10 মিনিট, তোর মতো ঘন্টা ভরে ঘুমালে সেটাকে ন্যাপ বলে না। হোয়াট এভার! গাড়ির অপোজিট দরজা খুলে বেরিয়ে পড়ল ও। রোদ্দুরে মাথা থেকে বেরিয়ে ঠাস করে দরজাটা আটকে দিল। বিকেল ফিরেও চাইল না। ওড়নাটা ঠিক করতে করতে কিছু একটা বকতে বকতে চলল ভেতর দিকে। রোদ্দুর চেয়ে রইল অযথাই। ভেবে চলেছে, একটা 5 ফুট 2 ইঞ্চির মেয়ে অথচ ভাব তার 8 ফুটের কাছাকাছি। কোন মাটি দিয়ে যে বানিয়েছে এদের খোদা, আর কি মুড যে দিয়ে পাঠিয়েছে দুনিয়ায় খোদাই জানে। গাঢ় সন্ধ্যা ঢলে নামছে আকাশ ফুঁড়ে। দূর থেকে ভেসে আসা আজানের ধ্বনি শুনতে পেয়ে চোখজোড়া মুদে নেয় আদিবা। বিড়বিড় করে কিছু একটা প্রার্থনা জানায় রবের দুয়ারে। চোখ মেলে জন্মদায়িনী মায়ের মুখপানে দৃষ্টিপাত করে। ভদ্রমহিলা সুন্দর করে সুপারি কুচি করছেন তার শাশুড়ির জন্য। বিয়ের এত বছর হয়ে গেলেও তিনি যেন সংসারের নতুন বউটি, সবার মন রক্ষার্থে ভীষণ ন্যাওটা। আদিবার ঘৃণা ধরে যাচ্ছে। দলা পাকিয়ে থুতু জমে মুখের ভেতর। কার উপর ছুঁড়ে মারবে? লম্পট বাপ, নাকি অভিনেত্রী মায়ের উপর? সত্যি, রতনে রতন চেনে।
যেমন তার বাপ চিনেছে তার মাকে, তাই তো এত সুন্দর জুটি বাঁধতে পেরেছে দুজনেই। আবারও চোখ সরিয়ে আসমানের দিকে তাকায় ও। মেঘেদের গায়ে কারো মুখ আবছা ভেসে ওঠে। চোখজোড়া ভরে আসে ওর। শুনতে পায় ওই কণ্ঠস্বরটি বলছে, আর কাইন্দা কি করবি, নাক যা ডুবানোর ডুবাইছস। এখন এসব বাদ দিয়া তোর বাপেরে সম্মানিত কর। আদিবা ঝলসে দেওয়া চাউনি ছুঁড়ে মারল। কাটকাট করে বলল, তোমাদের মতো মা বাপ কারো না হোক, আর তোর মতো অলক্ষ্যীয় কারো ঘরে না জন্মাক। বেশরম মাইয়া, বেলা যা, নাগরের হাত ধরে চইলা গেছো আমাদের নাক কাটাইয়া। এত কাহিনী কইরা তোমারে আটকাইছি। অন্য পরিবার হইলে লাথি দিয়া বাইর কইরা দিত। তারপর ওই শ্বশুর বাড়ির হেসেল টানতে টানতে জীবন যাইত, তখন বুঝতা কত ধানে কত চাল। তাই বলে আমার অনুভূতি নিয়ে এভাবে খেলবা মা? আদিবা নিজের আবেগ লুকোতে পারে না। কান্নায় ভরে ওঠে হৃদয়ের গালিচা। তাতে বিন্দুমাত্র কর্ণপাত করলেন না মহিলা। হাতের কাজ করতে করতে বলে চললেন, যা করছি ভালোর জন্য করছি। এই কথাটার মর্ম আজকে বুঝবা না, কিন্তু শিগগিরই বুঝতে পারবা। তোমার বাপে ভালো জায়গায় বিয়া ঠিক করছে। তারা কিন্তু তোমার এইসব লটরপটরের কথা কিচ্ছু জানে না। চুপচাপ সেইখানে সম্মতি দাও। নিজেও ভালো থাকো আর আমাগরেও ভালো থাকতে দাও। এই বাড়ির কর্তারা কাউরে কথা দিলে জান দিয়া হইলেও সেই কথা রাখে। একটু থেমে ভদ্রমহিলা মেয়ের চোখের দিকে তাকিয়ে কথার শেষাংশ টানলেন, জান নিতে হইলেও পিছ পা হয় না। চমকে ওঠে না আদিবা। এমন কিছুই শোনার অপেক্ষাতে ছিল সে। বড্ড ভুল হয়ে গেছে আসলে। প্রেমের টানে ভালোবাসার খাতিরে সৌম্যকে নিজের করে নিয়েছিল ঠিকই, কিন্তু ধরে রাখতে পারবে কিনা সে হিসেবটা এতদিন কষেনিও। কষেছিল এখানে আসার পর। আশফাকুল রহমানের ওই ভয়ঙ্কর শীতল চোখজোড়ায় তের যে উন্মাদনা দেখেছিল আদিবা, তাই ওকে জমিয়ে দিয়েছিল সেদিন। তবে মায়ের এত নিখুঁত অভিনয়ের অংশ হতে চায়নি ও। ভাবেওনি। তার প্রতি দেখানো চিৎকার, হাহাকার, আহাজারি সবই একটা খেলার অংশ মাত্র। এই বুঝি সন্তানের প্রতি মমতা, দরদ? হাঁটুতে মুখ গুজে আদিবা। চোখের সামনে সৌম্যর সরল চাউনি ভাসে। কি বোকাসোকা নরম ছেলেটি, কি চুপচাপ কিন্তু ধারালো। ওর এই ব্যক্তিত্বের উপরই প্রেমটা জমেছিল ভীষণ। যাক, মরার আগে নিজের নামটি তার নামের সঙ্গে যুক্ত তো করতে পেরেছে আদিবা। এই সৌভাগ্যই বা কম কিসে? তবে আফসোস এখানেই। আমায় কেন একবার জড়িয়ে ধরলে না সৌম্য? চোখের নোনাজলে ভেসে যায়। প্রেমের পরিণতি। 4টে দিন কেটে গেল, কিন্তু বাড়িটার থমথমে ভাব এখনো কাটল না। যে ভাই বোনদের দলটা সকাল থেকে রাত অবধি পুরো ঘর মাতিয়ে রাখত, তারাও যেন এখন নীরবতার সাথে এক অলিখিত সন্ধি করেছে। সময় বয়ে যায় বাতাসের মতো অলক্ষ্যে, দ্রুত। বাড়ির গৃহকর্মীরা যান্ত্রিকভাবে কোনোমতে খাওয়ারটুকু জোগাড় করে রাখে। বাকি সব কাজ অবহেলায় পড়ে থাকে এক কোণে। কোনো একদিন সব ঠিক হয়ে যাবে কেবল এই ফিকে আশায় দিন গুজরান। কারো কাজে মন বসে না, বিকেলে আগের মতো আড্ডা বা গল্পের আসর জমে না। চারপাশটা বড্ড ফাঁকা লাগে, যেন খুব চেনা কিছু একটা হঠাৎ হারিয়ে গেছে। এই অদ্ভুত অনুভূতির নাম কি, তা কারো জানা নেই। বাড়ির সবার অবস্থাই যখন এমন দিশেহারা, তখন সৌম্যর মনের ভেতর কি ঝড় বয়ে যাচ্ছে, তা কল্পনা করাও দায়। ঘরে বসে রেহনুমা এসব সাত পাঁচই ভাবছিলেন। মাত্রই গোসল সেরে বেরিয়েছেন। আজ আইরিন রান্নাঘরের চৌকাঠ মারায়নি, অভিমানে কিংবা বিষাদে নিজেকে গুটিয়ে রেখেছে। রেহনুমা অবশ্য ওদের জন্য আলাদা করে বাটি গুছিয়ে রেখেছেন। আইরিনকে দেখে তার মনে হয়, মেয়েটা সেই আগের মতোই রয়ে গেল। বড্ড কাঁচা মন, সামান্য আঘাতেই ভেঙে চুরমার হয়ে যায়। রেহনুমার মনে পড়ে যায় সেই পুরনো দিনের কথা। স্বামীর মৃত্যুর পর যেদিন প্রথম এই বাড়িতে এসেছিল আইরিন, কি বুকফাটা কান্না। 1 দিন, 2 দিন, 3 দিন। কারো সাধ্য ছিল না সেই বিলাপ থামানোর। শেষমেশ শরীর শুকিয়ে কাঠ হয়ে গেল, অবস্থা বেগতিক দেখে হাসপাতালেই নিতে হয়েছিল তাকে। দুর্বল শরীরে তখন খিঁচুনি উঠছে, এক বিভৎস অবস্থা। একটু সুস্থ হওয়ার পর রেহনুমা সেদিন করা গলায় শাসন করেছিলেন, আর যদি এক ফোঁটা কাঁদিস, তবে এই বাড়িতে তোর ঠাঁই হবে না। এই বাড়িতে থাকার একটাই শর্ত, মুখে সর্বদা হাসি রাখতে হবে। ভয়ার্ত আইরিন সেদিন মাথা নেড়ে সায় দিয়েছিল। 2 সন্তান নিয়ে এই অথৈ সাগরে কোথায়ই বা যেত সে? এরপর থেকে যখনই কান্না পেত, আইরিন ঠোঁট কামড়ে নিজেকে আটকে রাখত। কখনো মুখে গামছা গুজে দিত, কখনো বা আকাশপানে চেয়ে চোখ বড় বড় করে অশ্রু সংবরণ করার প্রাণপণ চেষ্টা চালাত। আড়ালে দাঁড়িয়ে রেহনুমা সেসব দেখে হাসতেন। আইরিন বড় বোকা ছিল, আজও তাই আছে। বাইরের কে কি দুটো কথা বলল, তাতেই এমন মুষড়ে পড়া। রেহনুমার মনে অবজ্ঞা মিশ্রিত এক অদ্ভুত মায়া জাগে। হঠাৎ দরজায় শব্দের কম্পনে রেহনুমার চিন্তার সুতো ছিঁড়ে যায়।
তাকিয়ে দেখলেন উমেদ মির্জা ঘরে ঢুকছেন। এই ভর দুপুরে তিনি? রেহনুমা কিছুটা অবাকই হলেন। প্রয়োজন ছাড়া মানুষটা সাধারণত এই সময়ে অফিসেই থাকেন। তবে কি নতুন কোনো বিপত্তি ঘটল? মনের কোণে একুটকো দুশ্চিন্তা দানা বাঁধে তার। তিনি তড়িঘড়ি উঠে স্বামীর দিকে এগিয়ে যান। উমেদ মির্জাকে আজ কেমন যেন ক্লান্ত আর বিপর্যস্ত দেখাচ্ছে। তার চিরচেনা সেই দৃপ্ত পায়ে চলার ভঙ্গিটি আজ নেই, শরীরটা যেন নুয়ে পড়েছে অজানা কোনো ভারে। রেহনুমা বিস্ময়ভরা কণ্ঠে শুধালেন, আপনি এই অসময়ে যে বড়? উমেদ মির্জা গম্ভীর হয়ে জবাব দিলেন, কেন? অসময়ে এসে কি খুব বড় কোনো অপরাধ করে ফেললাম? স্বামীর এমন রূঢ় জবাবে রেহনুমা কিছুটা থতমত খেলেন। নিজেকে সামলে নিয়ে বললেন, না, না, আমি কি তা বলেছি? আপনি তো সচরাচর এই সময়ে বাড়ি ফেরেন না, তাই একটু অবাক হলাম। শরীরটা আজ ভালো লাগছে না রেনু, উমেদ মির্জা নিচু স্বরে বললেন। রেহনুমাকে তিনি একান্ত আপন মুহূর্তে রেনু বলেই ডাকেন। এই একটি সম্বোধনেই রেহনুমার ভেতরের অস্থিরতা মুহূর্তেই দ্বিগুণ হয়ে গেল। তিনি ব্যতিব্যস্ত হয়ে কাছে এগিয়ে এলেন, কি হয়েছে আপনার? বেশি খারাপ লাগছে? ডাক্তার ডাকবো? উমেদ মির্জা হাত তুলে তাকে থামিয়ে দিয়ে বললেন, অযথা ব্যস্ত হও না। একটু অস্বস্তি লাগছে, তাই চলে এলাম। তুমি বরং একটু গরম পানি বসাও, গোসল করব। আর শোনো, ঘরে কি কালোজিরার ভর্তা আছে? এখন তো নেই, তবে আমি এখনই করে দিচ্ছি, রেহনুমা উত্তর দিলেন। তাহলে সেটুকুই করো। আজ দুপুরে শুধু কালোজিরার ভর্তা দিয়ে দুমুঠো ভাত মুখে দেব, আর কিছু খাবো না। আপাতত এক গ্লাস পানি দাও আর যাওয়ার সময় দরজাটা টেনে দিয়ে যাও। পানি গরম হতে হতে আমি একটু গড়িয়ে নিই। রেহনুমা পানি নিয়ে এলেন। উমেদ মির্জা এক নিঃশ্বাসে গ্লাসটা খালি করে সেটা রেহনুমার হাতে ফিরিয়ে দিলেন। কিন্তু রেহনুমা তৎক্ষণাৎ ঘর থেকে বের হলেন না, গ্লাস হাতে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইলেন। স্বামীর মুখের দিকে চেয়ে মনে হলো, মনের গহীনে কোনো এক সংকল্প দানা বাঁধছে তার। উমেদ মির্জা চোখ বুজে শুয়েছিলেন, স্ত্রীর উপস্থিতি টের পেয়ে চোখ না খুলেই প্রশ্ন করলেন, কিছু বলতে চাও? রেহনুমা ম্লান কণ্ঠে মাথা নেড়ে জানালেন, হ্যাঁ, চাই। বলো। আসলে আইরিন। উমেদ মির্জা দীর্ঘশ্বাস ছেড়ে মাঝপথেই থামিয়ে দিলেন তাকে, ও সামলে নেবে। ওকে নিয়ে তুমি অহেতুক ভেবে নিজের মাথা খারাপ করো না তো। স্বামীর শীতল জবাবে রেহনুমা দমে গেলেও থেমবো গেলেন না। মনের ভেতর উকি দেওয়া পরিকল্পনাটি সাহসে ভর করে উগরে দিলেন, সৌম্যকে কি কোনোভাবে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া যায় না? উমেদ মির্জা এবার চোখ খুললেন। স্থির, নির্লঙ্কার চোখে স্ত্রীর দিকে তাকালেন। অত্যন্ত শান্ত কিন্তু গম্ভীর কণ্ঠে জানতে চাইলেন, কেন? রেহনুমা সাহস সঞ্চয় করে স্বামীর শিয়েরের কাছে বসলেন। চোখ নামিয়ে অত্যন্ত নম্র স্বরে বললেন, দেশের বাইরে গেলে হয়তো ও ভালো থাকবে। এদেশের এই পরিবেশ, এই স্মৃতি সবই ওকে কুরে কুরে খাচ্ছে। ওর জীবনটা যেন কোথাও একটা স্থির বিন্দুতে এসে থমকে গেছে। সেই থমকে যাওয়ার জন্য কি আমি দায়ী? উমেদ মির্জার প্রশ্নে ঝরে পড়ল প্রচ্ছন্ন শ্লেষ। আমি তো সে কথা বলিনি। রেহনুমা, শোনো, ও বড় হয়েছে, নিজের জীবনের সব সিদ্ধান্ত ও নিজেই নিয়েছে। নিজেই পছন্দ করে বিয়ে করে এনেছে, আবার নিজেই চেয়েছিল ওই বাড়িতে গিয়ে থাকতে। আমি ওর বাবার মতো বলেই ওর সব খামখেয়ালি সিদ্ধান্তে সায় দিয়েছিলাম। অথচ এখন মনে হচ্ছে ওটা আমার বড় ভুল ছিল। ওর জায়গায় যদি আজ আমার নিজের ছেলে হতো, তবে এমন স্পর্ধার জন্য একটা কড়া চড় মারতাম। রেহনুমা কণ্ঠস্বর নিচু করে অনুনয় করলেন, থাক না, পুরনো কথা আর নাই বা তুললেন। যা হওয়ার তা তো হয়েই গেছে। এখন সামনে কি করা যায়, সেটা ভাবা দরকার। সেটা ওর মা বুঝবে, আর ও নিজে বুঝবে। তার আগে ওই মেয়েটাকে তালাক দেওয়া জরুরি। রেহনুমা যেন আকাশ থেকে পড়লেন। অস্ফুটে বললেন, তালাক হওয়াটা কি খুব জরুরি? জরুরি নয়, তুমি এ কথা বলছো রেনু? উমেদ মির্জার কণ্ঠে চরম বিস্ময়। রেহনুমা নিরুত্তর হয়ে রইলেন। কথা খুঁজে পাচ্ছেন না তিনি। উমেদ মির্জা কঠোরভাবে যোগ করলেন, নিজের সংসারে কোথায় কি হচ্ছে, সেদিকে নজর দাও। পরের কথা পরকেই ভাবতে দাও। রেহনুমার এবার জেদ চেপে গেল। কণ্ঠে অভিমান মিশিয়ে বললেন, ওরা কি আমাদের পর? আইরিন আপনার নিজের বোন, সৌম্য আপনার আপন ভাগ্নে। ব্যাস, আমাকে সম্পর্কের নামাবলি শেখাতে এসো না। কার সাথে আমার কি সম্পর্ক, তা আমি ভালো করেই জানি। ভাই হিসেবে আমি ওদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। কিন্তু তার মানে এই নয় যে, নিজের ঘর সংসার মাথায় তুলে অন্যের সমস্যা নিয়ে দিনরাত পড়ে থাকব। রেহনুমা এবার পুরোপুরি চুপসে গেলেন। নিভে যাওয়া প্রদীপের মতো ক্ষীণ কণ্ঠে বললেন, আমার সংসারে তো সব ঠিকঠাকই চলছে। আপনি কি কোথাও কোনো ত্রুটি পেয়েছেন? এ কথা শুনে উমেদ মির্জার ঠোঁটের কোণে এক চিলতে রহস্যময় হাসির রেখা ফুটে উঠল।
তিনি আর কথা না বাড়িয়ে পাশ ফিরে শুয়ে পড়লেন। রেহনুমার বুকের ভেতরটা কেমন যেন খচখচ করে উঠল। কোনো এক অদৃশ্য বিষধর কাকড়া যেন তার হৃৎপিণ্ডটাকে কামড়ে ধরে আছে। এতক্ষণ সব ঠিকই ছিল, কিন্তু স্বামীর ওই এক চিলতে হাসিতে তিনি কিসের যেন আভাস পেলেন। মেঘহীন আকাশে হঠাৎ ঝড়ের পূর্বাভাস মিললে যেমন লাগে, রেহনুমার অবস্থাও এখন তদ্রূপ। সামনে কি আসছে? কোনো অমঙ্গল? এক দীর্ঘ ও তপ্ত নিঃশ্বাস ফেলে ঘর থেকে বেরিয়ে গেলেন তিনি। রোদ্দুর মির্জা শেষ পর্যন্ত জেদ বজায় রাখল, বিকেলকে কোচিং ছাড়িয়ে বাড়িতেই টিউটর রেখে দিল সে। শিক্ষক হিসেবে যিনি এলেন, তিনি বেশ বয়স্ক। ভদ্রলোকের একটা অদ্ভুত স্বভাব আছে। এসেই কিছুক্ষণ ভুসভুস করে ঘুমিয়ে নেন। বিকেলের মেজাজ তাতে চরম বিগড়ে থাকলেও কিছু বলার উপায় নেই। কারণ, ভদ্রলোক রোদ্দুরের বন্ধুর বাবা, সম্পর্কে চাচা গোছের। মুখের ওপর করা কথা বলাটা অসভ্যতা হবে। তবে একটা কথা স্বীকার করতেই হয়, যতক্ষণ পড়ান, বেশ মন দিয়েই পড়ান। বিকেলের যত ভয় ছিল গণিত আর পদার্থবিজ্ঞান নিয়ে, এই ভদ্রলোকের জাদুকরি শেখানোর কৌশলে সেই ভয়টুকু একটু একটু করে কাটতে শুরু করেছে। তিনি যখন জটিল সব সূত্র বোঝান, তখন মনে হয় এসব যেন একের ঘরের নামতা কিংবা অতি সাধারণ কোনো বিষয়। তার আত্মবিশ্বাস দেখে বিকেলের মনেও সাহস জাগে, অন্তত একটা সম্মানজনক নম্বর নিয়ে সে পাশ করতে পারবে। তাই তার বিদঘুটে স্বভাবগুলোকেও এতদিন এড়িয়েই যাচ্ছিল ও। কিন্তু আজ আর নিজেকে সামলানো সম্ভব হলো না। মনটা আজ বিষিয়ে আছে এক চরম অস্থিরতায়। গতকাল পড়া শেষে শিক্ষক চলে যাওয়ার পর, রাতে যখন করা অঙ্কগুলো পুনরায় ঝালিয়ে নিতে খাতা খুলেছিল বিকেল, তখন তার চোখ ছানাবড়া হয়ে যায়। খাতার এক কোণে চিরকুটের মতো করে ভদ্রলোক লিখে গেছেন, আই লাইক ইউ সো মাচ, ক্যান উই বি ফ্রেন্ডস? কথাটা পড়ে বিকেলের মাথায় রক্ত চড়ে গেল। এ কেমন কথা? যার বয়স বাবার মতো, যিনি সম্পর্কে চাচা হন, তিনি কেন এমন প্রস্তাব দেবেন? এর অর্থ কি? বিকেল কিছুতেই মেলাতে পারছে না। মাথাটা গতকাল রাত থেকেই দপদপ করছে তার। বিষয়টি সে কাউকেই জানায়নি, এমনকি তৃপ্তিকেও না। আগে সে নিজে নিশ্চিত হতে চায়, ভদ্রলোকের উদ্দেশ্য আসলে কি? তিনি কি স্রেফ রসিকতা করেছেন নাকি এর আড়ালে কোনো নেতিবাচক ইঙ্গিত লুকিয়ে আছে? এই রহস্যের জট না খোলা পর্যন্ত সে ঘটনাটি চেপে রাখার সিদ্ধান্ত নেয়। আজ যথাসময়ে শিক্ষক হাজির হলেন। বিকেলও পড়তে বসল অত্যন্ত স্বাভাবিকভাবে। ভেতরে ভেতরে যে এক দমবন্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা ঘুণাক্ষরেও বুঝতে দিল না কাউকে। কিন্তু সমস্যা হল, সেই শিক্ষকের চোখের দিকে তাকাতে পারছে না। তাকালেই এক তীব্র অস্বস্তি আর ঘৃণা যেন তাকে আষ্টেপৃষ্ঠে চেপে ধরছে। কি এক বিষম জ্বালা! বিকেলের মনে হতে লাগল, প্রতিটি সেকেন্ড যেন এক একটি যুগের মতো দীর্ঘ হয়ে যাচ্ছে। আল্লাহ, সহায় হও, সময় কাটিয়ে দাও, প্লিজ, 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 এই একটা দোয়া শোনো। যতই ভণ্ডামি করি, তুমি ছাড়া গতি নেই মাবুদ। এবারের মতো বাঁচিয়ে দাও এই অস্বস্তিকর পরিবেশ থেকে, এরপর আগামী এক সপ্তাহ আর কিচ্ছু চাইব না। প্রমিস আল্লাহ, প্রমিস। একা একাই নিজ মনে বক বক করে চলে মেয়েটা। আর চোখে একবার তাকালো সামনে। বজ্জাতটা উঠে বসে নাকের ভেতর আঙুল ঢুকিয়ে চুলকাচ্ছে। নাকের ফুটোর ভেতর দিয়ে লাদা লাগানো বড় কালো লোম দেখা যাচ্ছে। এবার টানতে শুরু করলো সে। দুয়েকটা ছিঁড়ে হাতে এনে ফু দিয়ে উড়িয়ে দিচ্ছে। কি জঘন্য, কি বিশ্রী, কি কুৎসিত! বিকেল কেঁপে ওঠে ঘেন্নায়। সঙ্গে সঙ্গেই ওপাশ থেকে কথা চালা হলো। কি ব্যাপার, আজ তুমি এত চুপচাপ কেন? ঢোক গিলে দলা পাকিয়ে ওঠা ঘৃণাটাকে গেলার চেষ্টা করে বিকেল, জড়ানো কণ্ঠে তাড়াহুড়ো ভাবে শুধাল, এমনি। এনি প্রবলেম? নো। দেন লুক অ্যাট মি, আমার দিকে তাকাচ্ছই না কেন, বলো তো? তোর মানদণ্ড বরাবর দুটো লাথি মারতে পারলে এসব ভং বেরিয়ে যেত রে শুয়োর। মনে মনে ভয়াবহ গালি দিয়ে ওঠে বিকেল, চোখ তুলে তাকালো না মোটেই। বরং ঘাড়টাকে আরও নিচু করে খাতার ভেতর এমন ভাবে গুজল, যেন এই মুহূর্তে এই অঙ্কের উত্তর না মেলাতে পারলে পৃথিবীতে ভয়াবহ তুলকালাম ঘটে যাবে। পুরো পৃথিবীবাসীকে বাঁচানোর দায়িত্ব একলা বিকেলের ঘাড়ে। কি, মেলে না? দেখি, আমাকে দেখাও, বলেই হাত বাড়ালেন উনি। ইচ্ছেকৃতভাবেই আঙুলে আঙুল ঠুকে দিলেন, ভয়ানকভাবে চমকে উঠল মেয়েটা। হাত থেকে কলম খসে পড়ল তার। তা দেখে হেসে উঠলেন মানুষরূপী জানোয়ারটা। বুঝতে পারছি। যেন সব বুঝে ফেলেছেন এমন ভঙ্গিতে শুধালেন, তুমি আমার লেখাটা দেখেছ, তাই না? জবাব দিল না বিকেল, না মাথা তুলল, সে কাঁপছে, হাতটা নিচু করে ডলে যাচ্ছে ছোঁয়া লাগা জায়গাটা। ইস কি নোংরা, এই হাতেই না নাকের লোম ধরে টানছিল বদটা। আহা! কি হলো, জবাব দাও। ওটা পড়ার পর থেকেই তুমি এমন উইয়ার্ড বিহেভ করছো, আই সি। দ্যাট মিন, ইউ অলসো লাইক মি?
হুম, আরেক দফা চমকালো বিকেল। মুখ তুলতেই দেখল, পৃথিবীর সবচেয়ে কুৎসিত হাসিটা হাসছে সামনে বসে থাকা পিশাচরা। ঘেন্নায় গলায় থুতু এসে জমল ওর। মাথা নাড়িয়ে না কিংবা মুখে না শব্দটা উচ্চারণের কথা মনেই রইল না। কেবল ফ্যালফ্যালে চোখে তাকিয়ে একটা অসভ্য, ইতর, পশুকে দেখছিল, যার রূপ হুবহুই মানুষের মতন। ওকে পাথর বনে থাকতে দেখে উনি যেন ভারী মজা পেলেন। নিজের হাতটা বাড়িয়ে খপ করে ওর হাতটা ধরলেন, শক্ত করে চাপলেন, বিশ্রী ভাবে বললেন, আমরা তাহলে ফ্রেন্ডস, আর লজ্জা পেও না। আমি অনেক ভালো বন্ধু হতে পারি, বিশ্বাস করো, তোমায় অনেক সুখ দেব। ইউ কান্ট ইমাজিন। বমিটা হয়েই যাবে এবার। পেট পাকিয়ে গলার কাছে উঠে আসছে কিছু একটা। মাথার ভেতর নিউরন ঝড়ের গতিতে ছোটাছুটি লাগিয়েছে। এবার তারা সিগন্যাল দিল, ইউ শুড রিয়েক্ট বিকেল, ইউ শুড রিয়েক্ট। সঙ্গে সঙ্গে হাতটা ঝটকা মেরে ছাড়িয়ে নিয়ে শরীরের সবটুকু শক্তিতে ঠাস করে একটা চর বসিয়ে দিল ও। একদম গাল বরাবর। নিজের হাতটা ঝিনঝিন করে উঠল। ও মানুষটা ভীষণ চমকে আঁতকে ওঠে। এরপর পরই তার রূপ দেখা গেল বদলে যেতে। একদম চোখের পলকে রাগ ফুটে ওঠে দুই ভ্রুয়ে। কপালটাকে কুঁচকে রুক্ষ স্বরে শুধায়, এটা কি করলে? গেট লস্ট। গেট অ লস্ট ও। থেমে থেমে জরাজীর্ণ কণ্ঠে উচ্চারণ করে মেয়েটা। ভেতরটা শুকিয়ে এইটুকুন হয়ে গেছে। নইলে আরেকটা থাপ্পড় খাবেন, ইউ রাস্কেল। আবারও চেঁচিয়ে ওঠে ও। উনি তোরাক করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন, বাড়ি ভর্তি লোকজন, খুব বেশি সিন ক্রিয়েট না হয়ে যায় এই ভয় বেরিয়ে গেলেন তাড়াতাড়ি। যাওয়ার আগে বললেন, তোকে দেখে নেব। বিনিময়ে গলায় জমা থুতু ছুঁড়ে দিল বিকেল। চিৎকার করে বলল, ফাক ইউ। ধপ করে বসে পড়ল তারপরে। বইখাতা এলোমেলো হয়ে পড়ে আছে টেবিলে, ঘড়ির কাঁটা ঘুরছে, সময়ের স্রোতে কোথা থেকে কি হয়ে যায় কেউ জানে না। কেউ না। ব্যাপারটা আবার সামনে এলো, সে রাতেই। বাড়ি ফিরেই রোদ্দুর হন্যে হয়ে বিকেলকে খুঁজতে শুরু করল। বিকেল নিজের ঘরে কানে হেডফোন গুজে গানের জগতে বুঁদ হয়ে পড়ে আছে। রোদ্দুর কয়েকবার দরজায় সপাটে করাঘাত করল, কিন্তু কোনো সাড়াশব্দ না পেয়ে মেজাজ হারিয়ে সরাসরি ফোন করল ওকে। কল স্ক্রিনে রোদ্দুরের নামটা ভেসে উঠতেই বিকেলের বুকটা ধক করে উঠল। একটা চাপা দীর্ঘশ্বাস ছাড়ল সে, জানত যে ঝড়টা শেষ পর্যন্ত ও মুখী হয়েই আসবে। ফোনটা রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে রোদ্দুরের হুঙ্কার ভেসে এল, দরজা খুলছিস না কেন? মরে গেছিস নাকি? বিকেল অত্যন্ত শান্ত গলায় জবাব দিল, এখনো মরিনি। বেঁচে আছি। তাহলে ঘরে বসে কার বাল ফালাচ্ছিস যে ডাক শুনতে পাস না? রোদ্দুরের কণ্ঠের কর্কশতা তীরের মতো বিঁধল বিকেলের কানে। ভাষা খারাপ করবে না রোদ ভাইয়া। গান শুনছিলাম, কানে হেডফোন ছিল। রোদ্দুর এবার আরো কঠোর হয়ে হুকুম দিল, এক্ষুনি, এই মুহূর্তে তুই আমার রুমে আসবি। এক্ষুনি মানে এক্ষুনি। 2 মিনিট দেরি হলে কিন্তু ভালো হবে না। আসছি, সংক্ষিপ্ত উত্তর দিয়ে ফোনটা নামিয়ে রাখল বিকেল। বিছানা ছেড়ে উঠতে গিয়েও মনটা কিছুতেই সায় দিচ্ছিল না। একবার ভাবল, ফোন বন্ধ করে কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়লে কেমন হয়? কিন্তু পরক্ষণেই বিকেলের ভেতরের সত্তা তাকে সতর্ক করে দিল, কতক্ষণ আর পালিয়ে বেড়ানো যাবে? এই রাক্ষসের মুখোমুখি তো হতেই হবে, তবে আগেভাগে হয়ে যাওয়াটাই হয়তো মন্দের ভালো। তাই অনিচ্ছা সত্ত্বেও উঠে দাঁড়ালো। আলনা থেকে একটা চাদর টেনে নিয়ে গায়ে জড়িয়ে নিল সে। আজ শীতটা অন্যদিনের চেয়ে একটু বেশিই জাঁকিয়ে পড়েছে। সেই হিম ধরা শরীর আর দুরুদুরু বুক নিয়ে সে পা বাড়াল রোদ্দুরের ঘরের দিকে। ঘরে ঢুকে কাউকে দেখতে পেল না বিকেল। সে কিছুটা অবাকই হলো, এই তো মাত্র 2 মিনিট আগে ছেলেটা হুঙ্কার দিয়ে ডাকল তাকে। অথচ 2 মিনিটের আগেই সে হাজির, কিন্তু ঘর ফাঁকা। সে একটু গলা চড়িয়ে ডাকল, রোদ ভাইয়া? কোনো সাড়াশব্দ নেই। সে আবার ডাকল, ভাইয়া, আছো ঘরে? পুরো ঘর নিস্তব্ধ। মিটিমিটি আলো জ্বলছে চারপাশে, একপাশে ডিম লাইট আর অন্য পাশে সাদা বাল্ব, দুইয়ের সংমিশ্রণে ঘরজুড়ে একটা রহস্যময় হলদেটে আলো খেলা করছে। বিকেলের নজর গেল খোলা বারান্দার দিকে, সেখান দিয়ে উত্তুরে হাওয়া হু হু করে ঘরে ঢুকছে। এই হাড়কাঁপানো শীতে কেউ বারান্দায় দাঁড়িয়ে থাকবে না ভেবে বিকেল যখন দরজাটা আটকে দিতে এগিয়ে গেল, ঠিক তখনই বারান্দার অন্ধকার থেকে একজোড়া জলজলে চোখ তার দিকে উকি দিয়ে তাকালো। ওমাগো! বলে একটা লাফ দিয়ে পিছিয়ে এল বিকেল। আতঙ্কে চিৎকার করে বলে উঠল, এই শয়তান! হুশ, হুশ! রোদ্দুরের প্রচণ্ড হাসি পাচ্ছে, কিন্তু সেটা কোনোমতে চেপে রেখে বারান্দা থেকে ঘরে উদয় হল সে। গলার স্বর যতটা সম্ভব গম্ভীর করে শুধাল, শয়তান কাকে বললি? তুমি? বিকেলের কণ্ঠে তখনও কাঁপন। আমি না তো আর কে? আর কাকে আশা করছিলি শুনি? তোর সেই হিরো, কি যেন নাম, উমা মারিয়ান? সান অফ শাহরুখ খান, তাই না?
রোদ্দুরের শ্লেষাত্মক রসিকতাটা কোনোমতে হজম করল বিকেল। ধাতে ফিরতে ফিরতে বলল, বারান্দায় ছিলে যখন, ডাকলাম কেন জবাব দিলে না? আমার ইচ্ছা, রোদ্দুরের সোজাসাপটা জবাব। বিকেল একটু বিরক্ত হয়ে বলল, এই সব গা ছাড়া কথা শোনানোর জন্যই কি আমাকে ডেকেছ? রোদ্দুর বাঁকা হেসে বলল, ওরে বাপরে, গুরুত্বপূর্ণ আলোচনা ছাড়া তোকে ডাকলে বুঝি এখন অনুমতি নিতে হবে? সেটা বলিনি। যাই হোক, কথা বাড়াতে চাই না। কি জন্য ডেকেছ সেটা বলো। রোদ্দুর স্থির চোখে তাকিয়ে বিকেলের এই নতুন অবয়ব গিলল। গত 2 দিন ধরে মেয়েটা কেমন যেন ভাব দেখাচ্ছে। হয়তো অনেকদিন শাস্তি পায় না বলেই কলিজার জোর একটু বেড়ে গেছে। রোদ্দুর এবার ডাকল, এদিকে আয়। কই? বারান্দায়। পাগল হয়েছ? এই ঠান্ডায় ওখানে কেন? তুই ইদানিং বড্ড লায়েক হয়ে গেছিস, সব কথায় কৈফিয়ত চাস। তাই দেখতে। কত লায়েক হয়েছিস, আজ দেখব। আয়। রোদ্দুরের কণ্ঠে এবার ধমকের সুর। বিকেল আর দ্বিরুক্তি করল না। প্রতিবাদহীনভাবেই সে গিয়ে দাঁড়ালো বারান্দায়। উত্তুরে হাওয়াটা যেন পণ করেই নেমেছে এবারে। কলিজা ফুটো করে দেওয়া সেই কনকনে বাতাসের ঝাপটায় বিকেল শিউরে ওঠে। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে রোদ্দুরের দিকে তাকায় সে। রোদ্দুরের গায়ে মাত্র একটা পাতলা হাফ হাতা শার্ট, অথচ তাকে দেখে মনেই হচ্ছে না যে শীত বিন্দুমাত্র স্পর্শ করতে পেরেছে। বিপরীতে বিকেলের মনে হচ্ছে কেন যে চাদর না নিয়ে কম্বলটা নিয়ে এল না। মস্ত বড় ভুল হয়ে গেছে। ক্লান্ত কণ্ঠে বিকেল আবার শুধাল, বলো, কি বলবে? 2 মিনিট দাঁড়া। পারবো না, বড্ড ঠান্ডা লাগছে। বিকেলের এমন মুখের ওপর, না শুনে রোদ্দুর এবার সত্যি সত্যি আকাশ থেকে পড়ে। মেয়েটা সত্যি সত্যিই পাল্টে যাচ্ছে নাকি? সে পা বাড়িয়ে এসে বারান্দার দরজাটা টেনে দিল। বিকেল এবার কিছুটা ঘাবড়ে যায়। গম্ভীর হয়ে জানতে চাইল, দরজা আটকে দিলে কেন? কথা বলবে, তাতে দরজার সম্পর্ক কি? আটকালেই বাকি, তোকে কি খেয়ে ফেলবো? এ মাইয়া বাঘ। উমম, না। ধারে মাথা নাড়ায়, তবুও নিঃশ্বাস টেনে নিয়ে ঢোক গিলে, চোখ বন্ধ করে গড়গড়িয়ে বলে চলে, কেন ডেকেছ? আমি তো জানি। তোমার ঠিক করে দেওয়া ওই টিচারটার জন্যেই তো। উনাকে থাপ্পড় দিয়েছি, সেই কথা নির্ঘাত তোমায় বলেছে। সঙ্গে রসিয়ে রসিয়ে 2 আলাপ মিথ্যাও জুড়েছে। আমি জানি, এই বেয়াদবির শাস্তি দিতেই তুমি আমায় এখানে আটকে রাখবে, না রোদ ভাইয়া? রাখো, কিন্তু এটাও শুনে রাখো, আমি সবসময় ভুল করি না। এবার কোনোই ভুল করিনি আর না তার জন্য ক্ষমাও চাইব। তোমার ঠিক করে দেওয়া ওই ভদ্রলোক যে একটা আস্ত জানোয়ার তা তুমি কল্পনাও করনি। করতে পারবেও না, উনি আমাকে। থেমে গেল বিকেল, এক নাগারে এতগুলো কথা বলায় দম ঘন হয়ে উঠেছে ওর। রোদ্দুর হকচকিয়ে নড়ল এই পর্যায়ে, কিচ্ছু জানত না ও, কিচ্ছু না। তবে বিচার এসেছে এটাই যে, ইনস্টাগ্রাম আইডি খুলেছে বিকেল। তাতে বিভিন্ন অঙ্গভঙ্গি করে ছবি প্রকাশ করে। ছেলেদের মাথা নষ্ট হয় ওসব দেখে। কোনোটাতেই তার মুখটা স্পষ্ট নয় ঠিক, কিন্তু যেভাবে ছবি তোলে, তাতে মাথা ঠিক রাখাও দায় হয়। সেই ঝাল তুলতেই ডেকে আনা। কিন্তু এসব কি বলছে মেয়েটা? ওই লোক তো আদতে একজন ভদ্র মানুষ। আঙ্কেল ডেকে ডেকে মুখে ফেনা তোলে রোদ্দুর। কি করেছে সে? ছেলেটা এগিয়ে এসে 2 হাতে জড়িয়ে নেয়। বিকেলের অশান্তি হলো। ও সরে গেল ঝটকা দিয়ে। পিছিয়ে গ্রিলের সঙ্গে সেটে নিল নিজেকে। ঠান্ডায় কাঁপছে নাকি কান্নায় বোঝা গেল না ঠিক। ভাঙা গলাটা নাড়িয়ে পুনরায় বলল, আমায় লিখে, আই লাইক ইউ, আমি তোমার বন্ধু হতে চাই। কি বিশ্রী ছি, উনার মেয়ের বয়সী মেয়েকে কি করে এ ধরনের একটা কথা লিখে কেউ? তারপর আবার জোর করে। আবারও থেমে দম টেনে নেয় ও। কণ্ঠস্বর রুদ্ধ হয়ে থামতে চাইলেও বিকেলকে যে বলতেই হবে। কি নোংরা একটা ঘটনা। এ বাড়ির কোনো মেয়ে আজ পর্যন্ত এরকম ইপটিজিং এর, ব্যাড টাচের শিকার হয়েছে কি না সন্দেহ। সেখানে বিকেলকে নিজেরই ঘরের ভেতর অমন নোংরা মানুষের মুখোমুখি হতে হলো। আমায় হাত ধরে, বলার আপ্রাণ চেষ্টায় শেষমেশ শেষ করে, শক্ত করে এই হাত চেপে ধরেছিল। আমি না পেরে তাকে আবারও আটকে যায়। পরপর দম টেনে নিজেই নিজেকে সাহস জোগালো, চোখ তুলে তাকালো রোদ্দুরের হতভম্ব মুখপানে, সুধাল, চর জন্য দিয়েছি। অপরাধ করে ফেলেছি? যদি ফেলি তবে শাস্তি দাও। মানা নেই রোদ ভাইয়া, এই শরীরটা সরকারি সম্পত্তি তো নয়। ছোট হই, মেয়ে হই, মানুষ তো আমি। ইজ্জত, সম্ভ্রম শব্দটার অর্থ আমি বুঝতে শিখেছি। এবার তুমিই বিবেচনা করো, কে ভুল, কে ঠিক। আই হ্যাভ নাথিং টু সে মোর। বিকেল মুখ নিচু করে 2 হাতের তালু দিয়ে গালজোড়া ডলে ডলে মুছে নিল। তার প্রতিটি স্নায়ু টানটান হয়ে আছে। অপেক্ষা করছে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটির দিক থেকে কোনো একটা জবাব আসার।
কিন্তু বিকেলকে অবাক করে দিয়ে রোদ্দুর একটি শব্দ উচ্চারণ করল না, এমনকি তার দিকে ফিরেও তাকালো না। একরাশ রহস্য সঙ্গী করে সে নিঃশব্দে ঘর ছেড়ে বেরিয়ে গেল। বিকেল কিংকর্তব্যবিমূঢ় হয়ে বারান্দায় দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর তার নজর গেল নিচে, দেখল বাড়ির মেইন গেট ঠেলে বাইরে বেরিয়ে যাচ্ছে রোদ্দুর মির্জা। রাতের গাঢ় কুয়াশায় চারপাশটা ঝাপসা হয়ে আছে, ঠিকমতো কিছুই চেনা যাচ্ছে না। তবুও সেই আবছা আধারেও রোদ্দুরের চলে যাওয়ার ভঙ্গিটা বিকেলের কাছে খুব একটা সুবিধের ঠেকল না। আকাশে আজ কোনো চাঁদ নেই। কি করে এল রোদ্দুর, জানা গেল না। ফিরে এল পরদিন, রাতভর বাইরে কাটিয়ে একদম ভোর ভোর থাকতেই বাড়ি এল মানুষটা। বিকেলেরও ঘুম হয়নি ভালো করে। কি যেন একটা ভার হয়ে চেপে বসেছিল বুকে, ছাড়া ছাড়া ঘুম, রাত্রি জেগে অপেক্ষা করছিল রোদ্দুরের জন্য। তারপর ঘুম জমল যখন, তখন তার বাড়ি ফিরবার সময় হয়েছে। বিকেল আর খোঁজ নিতে পারল না। পরদিন যখন দুপুরের অনেক পরে ঘুম থেকে জেগে উঠল সে, সারা শরীরে রাজ্যের আলস্য নিয়ে, ততক্ষণে রোদ্দুর হাওয়া। গোসল সেরে খেয়ে দিয়ে বেরিয়ে গেছে কোথাও একটা। বিকেল খোঁজ নিল, কেউ বলতে পারল না কোথায়। রেহনুমা তো জিজ্ঞেসই করে বসলেন, এত করে খুঁজছিস কেন, কি দরকার? বিকেল আমতা আমতা করে সরে পড়ে। জবাব দেবার মতো কিছু জমা নেই ভাষা ভাণ্ডারে। তবে মজা লুটল তৃপ্তি। খুব করে চেপে ধরল ওকে। বিছানায় পা ঝুলিয়ে বসে ঠোঁটে এক চিলতে গাঢ় হাসি ফুটিয়ে তুলে সুধাল, হ্যাঁ রে, ঘুম থেকে উঠেই তোর নায়ককে খুঁজে বেড়াচ্ছিস? কেন রে, কি দরকার হু? লজ্জায় মুচড়ে উঠল বিকেল। পারে না, চপাট চপাট করে দুঘা বসিয়েই দেয়। নাক মুখ কুচকে আওড়ে, আরে ধুর, এমনিতেই। এমনিতেই, হুম, কই, কোনোদিন তো এত উতলা হতে দেখিনি। হঠাৎ কি জাদু করল? তৃপ্তি ভ্রুকুটি করে, হাসে। তাতে বিকেল চেতে ওঠে। গলার পারদ তুলে শাসায়, থাপ্পড় খাবি? ফাজলামো করবি না, চুপ। তৃপ্তি কি থামবার পাত্রী? আরও খেপাতে হেসেই চলে, দাঁত বের করে। বিকেল ভীষণ লজ্জায় গুটিয়ে যায়। এক প্রকার পালাতেই তাড়াহুড়ো কণ্ঠে জানায়, আর সে মোটেই আমার হিরো না। উই আর জাস্ট কাজিন। ওকে, কবে কি একবার বলেছিলাম, তাই ধরে রোজ রোজ আমায় খেপানো, না? একবার আমার সুযোগ আসুক, তোকে কাঁদিয়ে ছাড়ব, দেখিস। তারপর পালিয়ে যায়। বাথরুমের দেয়ালে পিঠ দিয়ে দাঁড়িয়ে ভেবে চলে, হঠাৎ করে সেই বা এত উতলা হচ্ছে কেন? শুধুই কি গত রাতে যা যা বলেছিল আর ওভাবে বেরিয়ে যাওয়ার পর কি হয়েছিল তা জানবার জন্য? নাকি এর বাইরে আর কোনো কারণ আছে যা তার অবচেতন মন জানলেও সে জানে না? ঝর্ণা বেয়ে নেমে আসা জলের ধারারাও আজ ব্যর্থ হল। বিকেলের সমস্ত অস্থিরতা তারা শুষে নিতে পারল না। কেমন উসখুস করতে করতেই গোসলটা সেরে বেরিয়ে এলো। তারপরের সময়টা কাটল ভীষণ অস্থিরতায়। সময় যায় না। কতবার ফোন নিয়ে একটা কল বা মেসেজ করবার কথা ভেবেও আবার গুটিয়ে নিয়েছে নিজেকে। যাকগে জাহান্নামে, তার কি তাতে? করুক যা খুশি, ওই বুড়ো ভামকে তো সেই এনে দিয়েছিল। নষ্ট, চরিত্রহীন একটা লোক। বিকেল চর দিয়েছে, বেশ করেছে। লাগলে আরো দুটো দেবে। তাতে যা বিচার করাক করুক রাক্ষসে। এসব বেফাতরা লোকের বিন্দুমাত্র দাম বা সম্মান নেই তার কাছে, হু। নিজেই যেন নিজেকে বুঝিয়ে শান্ত করবার প্রাণপণ চেষ্টা করে মেয়েটা। বিকেল গড়ায়, সন্ধে নামে। অন্ধকারের রাতে তারাও ফুটে ওঠে। চাঁদের দেখা পাওয়া যায়। পাওয়া যায় না কেবল রোদ্দুরের দেখা। কোথায় যে গেল ছেলেটা? কেন ফিরছে না এখনো বাড়ি? আদিবার দিনরাত সব একটা বদ্ধ ঘরে কাটে আজকাল। খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়ে, ঘুমকে হারাম ঘোষণা করে মেয়েটা যেন নিজের জীবন নিজেই বিপন্ন করতে উঠেপড়ে লেগেছে। আশফাকুল রহমান এসেছিল দুদিন আগে, যখন প্রায় শয্যাশায়ী হয়ে পড়েছিল ও। ওই করুণ মুখটা দেখেও পাষণ্ডের হৃদয় সামান্য গলেনি। বরং এসে সাফ সাফ ভাষায় জানিয়ে দিয়েছে, যত যাই হয়ে যাক, মরে গেলেও তিনি আর ওই বাড়িতে মেয়েকে ফিরতে দিবেন না। তার পছন্দকে মেনে নিলে ভালো, নইলে তিনি এমন কিছু করবেন, আদিবা কল্পনাতেও ভাবতে পারবে না তা। কোনো প্রকার উচ্চবাচ্য করেনি আদিবা। করে লাভ নেই তা তো জানা কথা। বরং নিজের নসিবকে স্বীকার করে নিয়েছে সে। মনে প্রাণে নিজের মৃত্যু কামনা করে বেড়ায়। এটা যে পাপ তাও জানে ও। তবু আজকাল বেঁচে থাকবার 1% ইচ্ছাও ওর মনে জাগে না। একটা ডায়েরি আছে হাতের কাছে। সেটায় লিখে চলে মনে দাফনকৃত সব কথা। ওর কথা, সৌম্যর কথা, ওর দেখা সব স্বপ্নের কথা। যেগুলি পূরণ হওয়ার আগেই ফুরিয়ে গেল। তবু ওটার পাতা খুলে বারবার পড়ে নতুন কিছু লেখে, যা হঠাৎ হঠাৎ বলতে মনে পড়ে সৌম্যকে। মাঝে মাঝে লিখতে গিয়ে চোখের পানি গড়িয়ে পাতা ভিজে যায়। আদিবা বুঝতেই পারে না, কোন দোষে তাকে এই রকম একটা পরিবারে দেওয়া হলো। ছোটবেলা থেকেই দেখে আসছে এই পরিবারের দশা।
বাহির থেকে দেখতে আর 10টা স্বাভাবিক পরিবারের মতোই লাগে, কিন্তু ভেতরের খবর ঘরের মানুষেরাই জানে। এ বাড়িতে তাই হয়, যা বাড়ির পুরুষেরা চায়। আর এক একটা পুরুষের হৃদয় যেন পাথর দিয়ে গড়া। কিংবা কোনো ভারী বড় পুরু দেয়ালের প্রাচীর দিয়ে ঘেরা ওদের হৃৎপিণ্ডের চারপাশ কোনোভাবেই দেয়াল টপকে কারো চোখের এক ফোঁটা পানি পৌঁছাতে পারে না। এই বাড়ির কর্তারা যা সিদ্ধান্ত নেবে, তাই। সবার জীবনই তার 5 আঙুলের আড়ালে বন্দী। এমনকি কতক্ষণ কে নিঃশ্বাস নেবে, তাও তারাই ঠিক করে দেবে। শিক্ষা ছাড়া আজকাল ভালো ঘরে ছেলে মেয়ে বিয়ে দেওয়া যায় না বলেই এ ঘরের প্রতিটি মেয়েকে প্রাথমিক, মাধ্যমিক পর্যন্ত পড়ানো হয়। তারপর বিয়েটাও দেওয়া হয়, তাদেরই ব্যবসায়িক প্রীতি বাড়াতে। আদিবার বড় বোন তানিবা, তারও একই অবস্থা। কুয়েতে এক আমিরের ঘরে বিয়ে দিয়েছে। কেমন আছে, কিভাবে আছে তাতে কারো মাথা ব্যথা নেই। সেই আমিরের আরও 2টো বউ আগের ঘরের, এসব তানিবাকে না জানিয়েই বিয়ে দিয়ে দেশান্তরী করা হয়েছে। এরপর আর তার মানসিক খোঁজখবর কেউ নেয়নি, নিয়েছে শুধু জামাই কি দিল, কত দিল, টা বাড়ি দিবে, টা গাড়ি দিবে এসবের হিসেব। আচ্ছা, মনের যদি কোনো গুরুত্বই না থাকতো, তবে এটাকে কেন দিল আল্লাহ? পকেট আর পয়সাই এই দুনিয়াতে সব? নিজের স্বার্থটাই বড়, অন্যের চাওয়া, চোখের পানি কিংবা চাহিদাটা এত কেন ক্ষীণ? অনেক কিছু জিজ্ঞেস করতে ইচ্ছে করে, আদিবার পারে না সে। তার জিভকে লাগাম টেনে ধরে রাখতে হয়। এই শিক্ষাই দিয়েছে তার পরিবার। আদতে শিক্ষা না ভয়। আদিবা দ্রুত হাতের পিঠে চোখ মুছে নিল। দরজার ওপাশে কারো পরিচিত পায়ের শব্দ এসে থমকে দাঁড়িয়েছে। আদিবা জানে মানুষটাকে। পরক্ষণেই দরজা খুলে আসিফ ভেতরে ঢুকতেই আদিবা ফেটে পড়ল। লাল হয়ে থাকা চোখ জোড়া আরো বড় বড় করে সে প্রায় চিৎকার করে উঠল, বলেছি না আমি খাবো না? আবার কেন খাবার নিয়ে এসেছিস তুই? আসিফ হকচকিয়ে যায়। সে তড়িঘড়ি করে ভেতরে ঢুকে দরজাটা টেনে আটকে দিল। চাপা কণ্ঠে সাবধান করে বলল, আস্তে বলো। গলার স্বরটা একটু নামাও, বাড়িতে সবাই আছে কিন্তু। থাকুক, কাউকে আর আমার ডর ভয় লাগে না। আদিবার কণ্ঠে অবাধ্য এক জেদ। আসিফ একটা লম্বা শ্বাস ফেলে বলল, যত চিল্লাপাল্লা সব তো দেখি আমার সামনেই। কই, তাদের সামনে তো তোমার এই ধারালো জিভটা বের হয় না। আদিবা অগ্নিচোখে আসিফের দিকে তাকিয়ে রইল। আসিফ মোটেও দমে গেল না, বরং ভ্রুকুটি করে শান্ত গলায় যোগ করল, আমার দিকে ওভাবে তাকিয়ে থেকে কোনো লাভ নেই। যা সত্যি, আমি ঠিক সেটাই বলেছি। এরপর হাতের খাবারের প্লেটটা টেবিলের ওপর রেখে আদিবার ঠিক মুখোমুখি এসে বসতেই তার বুকের ভেতরটা হু হু করে উঠল। কি অবস্থা করে রেখেছে মেয়েটা নিজের! এই তো কদিন আগেও যে মেয়েটা ছিল অসম্ভব চঞ্চল, দুরন্ত আর হাসি খুশি, আজ তার চোখ মুখ সব বসে গেছে। চোখের নিচে গাঢ় কালি, অযত্নে আর অনাহারে গলার হাড়গুলো অকালপক্ষ মানুষের মতো ভেসে উঠেছে। চেহারাটা কেমন কালো আর মলিন দেখাচ্ছে। আসিফকে ওভাবে একদৃষ্টে করুণাভরে তাকিয়ে থাকতে দেখে আদিবা আরও বিরক্ত হল। সে ঝট করে মুখ সরিয়ে অন্যদিকে তাকায়। কপালের ভাঁজগুলো গভীর করে সে কড়া গলায় জানিয়ে দিল, আমার দিকে ওরকম মায়া মায়া চোখে তাকিয়ে কোনো লাভ নেই আসিফ। তুই যতই বোঝাস না কেন, আমি এক দানাও মুখে তুলব না। আসিফ নিজের দীর্ঘশ্বাসটা সন্তর্পণে আড়াল করে। মুখটা একটু বাঁকিয়ে নির্বিকার ভঙ্গিতে বলে উঠল, ঠিক আছে, খেও না। আমিও তাহলে বাইরে যে কথাগুলো কানে এলো, সেসব আর তোমায় বলছি না। কি শুনেছিস তুই? ঝট করে ওর দিকে ফিরে বসল ও। এক মুহূর্তের ভেতর ওর সমস্ত যে ডুবে গিয়ে সেখানে জায়গা করে নিল তীব্র কৌতূহল। আসিফের 2 হাত শক্ত করে চেপে ধরে আকুল হয়ে শুধাল, বল না আসিফ, কি শুনেছিস তুই? আবার আমার পেছনে নতুন কি ষড়যন্ত্র চলছে? কি প্ল্যান করছে ওরা? খবরটা শোনার জন্য আদিবা রীতিমতো মরিয়া হয়ে উঠেছে। কিন্তু আসিফও বড় গোয়ার তুমি জানে। সে খাবারের প্লেটটা দেখিয়ে ভাবলেশীন গলায় বলল, শর্ত একটাই, আগে খেয়ে নাও, তবেই বলবো। তার আগে একটা শব্দও মুখ দিয়ে বের হবে না। শুনে আদিবার মেজাজ এক লাফে আকাশ ছুল। ইচ্ছে করল চর কষিয়ে ছেলেটার সবকটা দাঁত নড়িয়ে দেয়। ও দাঁতে দাঁত চেপে কটমট করে তাকিয়ে বলল, ব্ল্যাকমেইল করছিস আমায়? এইটুকু পিচ্ছি বাদর হয়ে এত সাহস তোর? আসিফ মোটেও দমল না, নিজের উচ্চতাটা একটু জাহির করে বলল, আমি মোটেই এইটুকু নই। তোমার চেয়ে মাত্র বছর 2-এর ছোট হতে পারি, কিন্তু লম্বায় তো তোমায় অনেক আগেই ছাড়িয়ে গেছি। তাতে এমন কোনো রাজা বাদশাহ হয়ে যাসনি তুই। আদিবা মুখ ঝামটা দিল। আমি তো নিজেকে রাজা বলিনি। শুধু বলেছি, খেয়ে নিলে সব বলবো। আর না খেলে এই চললাম আমি, আমার অনেক কাজ আছে। আসিফ সত্যি সত্যি উঠে দাঁড়িয়ে চলে যাওয়ার ভঙ্গি করল। তাই দেখে আদিবা হন্তদন্ত হয়ে চেঁচিয়ে উঠল, এই দাঁড়া, দাঁড়া বলছি। আসিফ থামতেই আদিবা রাগে ফোঁস ফোঁস করতে করতে বলল, ফাজিলের বাপ।
খাবো আমি, কিন্তু খাওয়ার পর এক বিন্দু না লুকিয়ে সব কিছু বলবি। একদম সব, প্রমিস? আসিফের গেজ দাঁতের ফাঁক দিয়ে এক চিলতে বিজয়ের হাসি বেরিয়ে এল। সে মাথা নেড়ে সায় দিয়ে জানালো, 100% প্রমিস। আদিবা প্রায় নাকে মুখে খাবারগুলো গিলছে। দৃশ্যটা দেখে আসিফের বুকের ভেতরটা হাহাকার করে উঠল। মায়া আর করুণা দুটো অনুভূতি মিলেমিশে একাকার ওর মনে। আসিফ প্রায়ই ভাবে, ও বড় কপাল করে এই পরিবারে ছেলে হয়ে জন্মেছে। যদি আদিবার মতো মেয়ে হতো, তবে না জানি কত ত্যাগ আর তিতিক্ষার আগুনে পুড়ে ছারখার হতে হতো ওকে। কত চাওয়াকে জ্যান্ত দাফন করতে হতো, আর না চাওয়ার কত বোঝা আজীবন ঘাড়ে বয়ে বেড়াতে হতো। বাপ চাচারা চায় আসিফও যেন তাদের মতোই পাষাণ আর রুক্ষ হয়, কিন্তু বিধাতা ওর মনে একরাশ নরম মোম ঢেলে দিয়েছেন। রাস্তায় একটা কুকুরকে খাবারের জন্য হাপিত্যেশ করতে দেখলেও ওর মন সিক্ত হয়ে আসে, গলার কাছে কান্না দলা পাকিয়ে ওঠে। এই সংবেদনশীলতার জন্য ওকে কম গঞ্জনা সইতে হয় না। বাবা মায়ের ধমক তো আছেই, এমনকি আড়ালে কেউ কেউ ওকে মেয়েলি বলেও বিদ্রূপ করে। কিন্তু আসিফ নীরব থাকে, প্রতিবাদ করে না। খাওয়া শেষ, এবার বল কি হয়েছে? আদিবার কণ্ঠস্বরে আসিফের ভাবনায় ছেদ পড়ল। আদিবা দুপা আসন গেথে বসেছে। ঢকঢক করে এক গ্লাস পানি খেয়ে খাওয়া দাওয়ার পালা চুকিয়ে সে আসিফের উত্তরের অপেক্ষায় স্থির হল। আসিফ স্মিত হেসে টিপ্পনি কাটল, এখন তো ঠিকই খেলে। তা পেটটা কার ভরল শুনি? আদিবা চোখ রাঙিয়ে বলল, বেশি কথা না বলে কাজের কথা বল। অন্যদিকে মোড় ঘোরানোর চেষ্টা করবি না একদম, খবরদার। বলছি রে বাবা। আসিফ একটু দম নিয়ে নিজেকে স্থির করল। তারপর নিচু স্বরে শুরু করল, এই বৃহস্পতিবার ওরা তোমায় দেখতে আসবে। সব ঠিক থাকলে সেদিনই বিয়ে। কোনো ধুমধাম হবে না, শুধু দুই পক্ষের গুটি কয়েক লোক থাকবে। শুক্রবার তোমার বিদায় আর শনিবার ভোর 4:25 তোমার ফ্লাইট। তারা নাকি আরও 15 দিন আগেই বিয়েটা করতে চেয়েছিল, কিন্তু বড় চাচাই তালবাহানা করে সময়টা এমনভাবে পিছিয়েছেন যাতে বিয়ের রেশ কাটতে না কাটতেই তুমি দেশ ছাড়তে পারো। তোমার পাসপোর্ট আর ভিসাও রেডি করে রাখা হয়েছে। গতকাল রাতে মায়ের কাছে সব শুনেছি আমি। আদিবা পাথর হয়ে গেল। আসিফের কথার পিঠে কি বলা উচিত, তা ভেবে পেল না। চোখের সামনে কেবল সৌম্যর সেই মায়াবী, সরল মুখটা ভেসে উঠছে। ওর ভেতরটা ভেঙেচুরে যাচ্ছে কান্নায়। এখনো তো সৌম্যর সাথে ওর ডিভোর্স হয়নি। একজনের স্ত্রী থাকা অবস্থায় আরেকজনের সাথে বিয়ে, এটা কি অপরাধ নয়? ঘোরতর অন্যায় নয়? বিপর্যস্ত আদিবা আসিফের দিকে তাকিয়ে কাতর কণ্ঠে অনুনয় করল, আসিফ, আমার একটা কাজ করে দিবি? আসিফ ওর চোখের ভাষা পড়তে পারল। ও শান্ত গলায় বলল, আমি জানতাম তুমি এমন কিছু একটা বলবে। আর সেই সুযোগ করে দিতেই আজ খাবারের বাহানা করে আসা। তোমার যা লিখার তাড়াতাড়ি লিখে ফেলো। আমি বিকেলের দিকে আরেকবার আসব। তবে ভেতরে ঢুকব না। দরজার বাইরে থেকে 3বার টোকা দেব। তুমি দরজার নিচ দিয়ে কাগজটা বের করে দেবে। মনে রেখো, 3বার টোকা। কমও না, বেশিও না। এর ভেতর কাগজ না পেলে আমি চলে যাব। আচমকা আদিবা ওকে জড়িয়ে ধরে ছোট বাচ্চাদের মতো ডুকরে কেঁদে উঠল। সেই কান্নায় আসিফের হৃদয় বিগলিত হল, চোখের কোণ ভিজে ওঠে। ও আদিবাকে শক্ত করে আগলে ধরে। মাথায় হাত বুলাতে বুলাতে ফিসফিস করে বলল, সব ঠিক হয়ে যাবে, শান্ত হও। আপাতত নিজের ভাগ্যটাকে মেনে নেওয়া ছাড়া পথ নেই। সন্ধ্যার আগ থেকেই আকাশের ক্যানভাসে শোকাতুর মেঘের আনাগোনা। বিকেলের মায়াভরা আকাশটি একটু একটু করে কুয়াশার চাদর সরিয়ে আজ যেন এক ঘোলাটে মেঘের অবগুণ্ঠনে ঢাকা পড়ল। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিলই অকাল ঝমঝমে বৃষ্টি আর হাড়কাঁপানো শৈত্যপ্রবাহে আজ রাত থেকেই কাঁপবে দেশ। মির্জা বাড়ির আনাচে কানাচেও সেই আগাম শীতের তাণ্ডব থেকে বাঁচার প্রস্তুতি চলছে। বিকেলও ব্যস্ত। নিজের ঘরের নিস্তব্ধতা কাটাতে সে কাপড় গোছানোর কাজ বেছে নিয়েছে। এই সময়টাতে আগে উঠানে বসে সবাই মিলে মাটির ভাঁড়ে গরম চা, মুড়ি ভর্তা আর ধোয়া ওঠা ভাজাপোড়া দিয়ে দারুণ আড্ডা জমত। অথচ আজ সবটাই একরাশ বিষণ্ণতায় ঢাকা যেন। তৃপ্তি বাড়ি নেই, স্বস্তি আর দীপ্র এই অবেলায় পড়ার টেবিলে মুখ গুজেছে। মিশি নিজের চিরচেনা গাম্ভীর্য নিয়ে এক কোণে পড়ে আছে। রোদ্দুরও ফেরেনি। ওর ফেরার প্রতীক্ষায় ছটফট করতে করতে শেষমেশ বিকেল ওয়ার্ড্রব গোছাতে বসল। ন্যাপথলিনের তীব্র গন্ধে ভরা ভারী সোয়েটারগুলো বের করে আনল সে। অদ্ভুত সব জিনিসের গন্ধ বিকেলকে ভীষণ টানে। এই যেমন, নতুন দেয়ালের রঙের গন্ধ, কেরাসিন কিংবা তারপিন, কিংবা নতুন বইয়ের ভাঁজে লুকিয়ে থাকা ঘ্রাণ। আজ এই চেনা ঘ্রাণগুলোও কেন যেন বুক চিরে দীর্ঘশ্বাস বের করে আনছে। হঠাৎ করেই ফোনটা বাজল ওর। স্ক্রিনে ওসমান মির্জার নামটি ফুটে উঠেছে। আগে বাপি লিখে সেভ ছিল, সেদিনের পর নামটা কেটেকুটে ওসমান এম লিখে সেভ করে রেখেছে ও।
ধরবে না ভাবল, ফের ধরল রিং কেটে আবারও কল বাজার কারণে। কণ্ঠ গম্ভীর করে সুধাল, বলো। হাই হ্যালোর বালাই নেই কোনো। মেয়ের অভিমান টের পান ওসমান, কিন্তু তার তরফ থেকেও তিনি নির্লিপ্ততা। এই সংসারে আজকাল আর মনি টানে না তার। বরং কিভাবে দিশা এবং তার সন্তানদের সামাজিক স্বীকৃতি দেওয়া যায় আজকাল সেই চিন্তাই তাকে করে করে খায়। তিনিও ওপাশ থেকে শুধালেন, তুমি নাকি কাকে চর থাপ্পড় মেরেছ শুনলাম? বিস্ময় ভ্রু জোড়া কুঁচকে গেল ওর, কার থেকে? পাল্টা প্রশ্ন ছুড়ে দিল বাবার উদ্দেশ্যে। তার মানে কথাটা ঠিক? বিকেল উত্তর দিল না। ভদ্রলোকের গলায় চরম বিরক্তি। কি দরকার ছিল এসব ঝামেলার? টিচার রাখা হয়েছে, পড়লে পড়বে, না পড়লে নেই। তোমাকে কি আমি কোনো দিক দিয়ে কম রেখেছি? যা চেয়েছ, খোলা হাতে দিচ্ছি। তবুও কেন সব সময় সমস্যা বাঁধাও? আমি সমস্যা বাঁধাই? বিকেলের কণ্ঠস্বর কাঁপছে। তা নয়তো কি? চর মেরেছ সেটা বড় কথা নয়, বড় কথা হলো তুমি এতে রোদ্দুরকে ইনভলভ করেছ। তুমি জানো ও কি করেছে? ওই ভদ্রলোককে পিটিয়ে আধমরা করে দিয়েছে। তিনি রোদ্দুরের ফ্রেন্ডের বাবা। ফ্রেন্ডের সাথে সম্পর্ক তো শেষই, উল্টো তারা রোদ্দুরের নামে মারপিটের মামলা করেছে। ভদ্রলোক এখন হাসপাতালে, উচ্চ রক্তচাপ আর ডায়াবেটিস নিয়ে তিনি আইসিইউতে। আল্লাহ না করুক যদি কিছু নেতিবাচক হয়, রোদের কি হবে ভেবেছ? সরাসরি মার্ডার কেস। খবরটা শুনে বিকেলের পায়ের তলার মাটি সরে গেল। রোদ্দুর ওর অপমানের শোধ নিতে এতটা হিংস্র হয়ে উঠবে, তা সে কল্পনাও করেনি। ভাবছিল রোদ্দুর বড়জোর একটু শাসন করবে, কিন্তু রক্তারক্তি, পুলিশ, জেল, বিকেলের বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। ওপাশ থেকে ওসমান মির্জা হাহাকার করে উঠলেন, বড় ভাই ফোন করে আমায় সব ঘটনা জানালো। ছেলের চিন্তায় তিনি আধমরা হয়ে গেছেন। আমার সঙ্গে রাগারাগি করছেন। তুমি কি আমায় একটু শান্তি দেবে নাহু? দেবে না শান্তি? তোমার পিছনে এত এত টাকা পয়সা, তোমার ভরণ পোষণ, এসব এতদিন করে আসাটাই আজ তুমি বৃথা প্রমাণিত করলে। তুমি একটা লস প্রজেক্ট, ফেইল প্রজেক্ট আমার লাইফের। বিকেলের চোখ বেয়ে জলের ধারা নেমে চিবুক ভিজে যাচ্ছে। সে এক অক্ষরও বলতে পারছে না। ওসমান মির্জা চিৎকার করে চললেন, তোমার মা আমায় জীবনে শান্তি দেয়নি। মরে গিয়েও আমাকে শান্তি দিল না। তোমার মতো একটা ফালতু জিনিস আমার লাইফে রেখে গেছে। তোমার পিছুটানে আমি নতুন ভাবে কিচ্ছু শুরু করতে পারিনি। এখনো পারছি না। জাস্ট বিকজ অফ ইউ, সবাই আমাকেই ব্লেম করবে, আমি ভালো না, আমি কেন এত বড় মেয়ে রেখে অন্যত্র কিছু। বাট নোবডি কেয়ার অ্যাবাউট মাইসেলফ, মাই মেন্টাল পিস, মাই লাইফ। প্লিজ বিকেল, প্লিজ, লেট মি লিভ আলোন। বাবা হয়ে রিকোয়েস্ট করে বলছি, আমি একটু শান্তি চাই। শান্তি? মাসের অর্ধেক দিনই আমি বাড়ির বাইরে পালিয়ে পালিয়ে বেড়াই, কেবলমাত্র একটু শান্তির জন্যে। সেটাও আমার কপালে সইছে না। তোমার কারণে আজ বড় ভাইয়ের আঙুল আমার দিকে উঠেছে। আমি তোমায় সঠিক শিক্ষায় শিক্ষিত করতে পারিনি, নাকি পেরেছি তোমাকে মানুষ হিসেবে গড়তে। এত এত ব্যর্থতা আমার, তোমার কারণে। তোমার জন্যে আজকে আমি কৈফিয়ত দেবার ভাষাটাও খুঁজে পাচ্ছি না। আই উইশ এমন একটা দিন আসুক, যেদিন আমি জানব, তুমি নেই। আমার লাইফে তোমার কোনো এক্সিস্টই নেই। খট করে ফোনটা কেটে গেল। ওপাশের মানুষটা যেন কথাগুলো বলে হাঁপাতে হাঁপাতে বিদায় নিলেন। আর এপাশে জ্যান্ত এক মূর্তির মতো দাঁড়িয়ে রইল বিকেল। ফোনের রিং কাটার শব্দটা ওর কানে তপ্ত সীসার মতো বিঁধল। অনেকটা সময় কেটে গেল, কিন্তু ও ফোনটা কান থেকে নামাতে পারল না। হাত পা ঝিনঝিন করছে। বুকের ঠিক বাম পাশে কেউ যেন ধারালো নখ বসিয়ে টেনে ধরছে। লস প্রজেক্ট, ফালতু জিনিস। বাবার বলা শব্দগুলো ওর কানের পর্দায় বারুদ হয়ে ফাটছে। ও নেই, ওর কোনো অস্তিত্ব নেই। বাবা কি সত্যিই ওর মৃত্যু কামনা করলেন? বিকেল চারদিকের বাতাসের দিকে তাকালো। বাতাসে কি বিষ মেশানো? নিঃশ্বাস নিতে এত কষ্ট হচ্ছে কেন? চোখজোড়া ডলে ডলে মুছে নিয়ে নিজেকে ধাতস্থ করে। কাঁদল না বেশিক্ষণ। কেঁদে কেটে লাভ নেই। ওসমান মির্জার কাছ থেকে এর চেয়ে বেশি ভালো কিছু আশা করাটাও বোকামি। ওর চিন্তা হচ্ছে রোদ্দুরকে নিয়ে। কোথায় ছেলেটা? কেন বাড়ি ফিরছে না? কি করে এসেছে? আর পারল না অভিমানে গুড় হয়ে থাকতে। ফোনটা হাতড়ে পাচরে কল করল ওই নাম্বারটিতে। হোয়াটসঅ্যাপে নেই, লাইন বন্ধ, কলিং দেখাচ্ছে। কেটে দিয়ে ফোনে ফোন করল এবার। প্রথম সেকেন্ড তিনেক কোনো শব্দই পেল না বিকেল। বুকের ভেতরটা ওর ধকধক করছে, দুরু দুরু কাঁপছে। শরীর খারাপ লাগছে রীতিমতো। ঠোঁট ভেঙে বিড়বিড় করে, প্লিজ 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 আল্লাহ। এবং সঙ্গে সঙ্গেই রিং বেজে ওঠে। বিকেলের মুখ উজ্জ্বল হয়। যাক, ফোন খোলা আছে। পরমুহূর্তেই একরাশ কালো মেঘের ঘনঘটা এসে জুড়ে বসে ওর পাতলা গরনের চেহারায়। কেটে গেল, কেউ ধরল না যে।
আবারও রিং লাগালো ও, এবারেও সেম বাজতে বাজতে কেটে যাচ্ছে। ওপাশ থেকে কোনো রেসপন্স নেই। মরিয়া হয়ে উঠল ও। হোয়াটসঅ্যাপে গিয়ে ভয়েস মেসেজটা অন করল। তারপর প্রায় এক নিঃশ্বাসে বলে গেল, কোথায় তুমি? কি করেছ? কেন করেছ? তোমার জন্য এখন আমায় কত কিছু শোনা লাগতেছে রোদ ভাইয়া। আমি কি বলেছিলাম, আমায় কোচিং বাদ দিয়ে বাড়িতে টিচার ঠিক করে দিতে? তুমিই করেছ আর তুমি এখন আমাকে এই গু নে ফেলে দিচ্ছ। শুনে রাখো, যদি এই গুণে আমি পুড়ে ছাই হয়ে যাই, তবে সব দায়ভার তোমার একার। একদম তোমার একার। আর কেউ জানুক, না জানুক, তুমি জানবে আমার হারানোর পেছনে দায়ী একমাত্র তুমি, তুমি, তুমি। ভয়েজটা পাঠিয়ে হাপাল খনকাল। গলায় তেষ্টা পেয়েছে। এক গ্লাস পানি এই মুহূর্তে চাই। ঘরে নেই। ফোনটা বিছানার উপর ছুঁড়ে দিয়ে এলোমেলো পায়ে বেরিয়ে এলো তারপর। রেহনুমা বেগম গম্ভীর মুখে পাথরের মতো বসে আছেন। ঘরের ভেতরের পরিবেশটা গুমোট, যেন দম বন্ধ করা এক নিস্তব্ধতা জেকে বসেছে চারপাশের দেয়ালে। তার ঠিক সামনেই আরামকেদারায় বসে অস্থিরভাবে দোল খাচ্ছেন উমেদ মির্জা। দুজনের মন মেজাজি যে এখন খাদের কিনারে, তা তাদের চেহারার দিকে এক পলক তাকালেই স্পষ্ট বোঝা যায়। তবে উমেদ মির্জার ভেতরে যেন ঝড়ের চেয়েও বড় কিছু বইছে। অশান্তির পারদ তার একটু বেশিই চড়া। কারণ, জীবনের কোনো হিসেবই এখন তার ছক অনুযায়ী মিলছে না। নিজের একমাত্র ছেলেটাকে তিনি আগলে রাখতে চান, দুনিয়ার যাবতীয় ঝামেলা থেকে দূরে সরিয়ে রাখতে চান। অথচ সেই ছেলে উল্টো বিপদকে নিজের বুকের সাথে সেটে নিয়ে ঘুরে বেড়াচ্ছে যেন। উমেদ মির্জা ভেবে পাচ্ছেন না তার পরবর্তী পদক্ষেপ কি হওয়া উচিত। অর্পণ ফোন করে যে ভাষায় তাকে অপমান করেছে, তা মনে পড়লে তার কান দিয়ে এখনো আগুন বের হতে থাকে। ছোট্ট ছোকরা তার মুখের ওপর বলে দিল, সে দেখে নেবে। রোদ্দুরকে যেখানেই পাবে, মেরে হাড়গোড় গুঁড়ো করে গাঙে ভাসিয়ে দেবে। মামলা তো কেবল শুরু, যদি অর্পণের বাবার বড় কোনো ক্ষতি হয়, তবে সে রোদ্দুরের প্রাণের বিনিময়েও শান্তি পাবে না। নিজের ছেলের বয়সী একটা ছেলের কাছ থেকে এ ধরনের হুমকি শোনার অপমান উমেদ মির্জাকে কুরে কুরে খাচ্ছে। আর এই সর্বনাশের মূলে কে? সেই মেয়েটা বিকেল। উমেদ মির্জার দুশ্চিন্তা এখন ক্ষোভের রূপ নিয়েছে। তার মনে হচ্ছে, কেন বিকেল সব কথা রোদ্দুরকে জানাতে গেল? বাড়ির বড়রা ছিল, অন্য কেউ ছিল, কাউকে কিছু না বলে রোদ্দুরকে কেন বলা হলো? রোদ্দুরের রক্ত যে ফুটন্ত আগ্নেয়গিরির মতো, ওর মেজাজ বিগড়ে গেলেও যে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে, বিকেল কি তা জানত না? উত্তেজনা আর অস্থিরতায় উমেদ মির্জা একদণ্ড বসেও শান্তি পাচ্ছেন না। ভেতরে ছটফটানি সইতে না পেরে তিনি হঠাৎ ঝটকা দিয়ে আসন ছেড়ে প্রবল বেগে উঠে দাঁড়ালেন। তার এই আকস্মিক মুভমেন্টে রেহনুমা বেগম চমকে উঠলেন। নিজের দীর্ঘ ভাবনায় ছেদ পড়তেই তিনি বিমূঢ় দৃষ্টিতে স্বামীর দিকে তাকালেন। ভয়ার্ত আর জড়ানো কণ্ঠে অস্ফুটে তার মুখ দিয়ে কেবল একটি শব্দই বেরিয়ে এল, কি? রেহনুমা বেগমের সেই ছোট্ট প্রশ্নটি যেন আগ্নেয়গিরির মুখে শেষ আঘাত হয়ে বিঁধল। উমেদ মির্জা তপ্ত লাভার মতো রাগে ফেটে পড়লেন। গলার শিরা ফুলিয়ে ঘর কাঁপিয়ে গড়গড় করে বলতে লাগলেন। বলেছিলাম না, 100 বার বারণ করেছিলাম এই মেয়েকে লাই দিয়ে মাথায় তোলার কোনো দরকার নেই। স্কুলের গণ্ডি পেরোতেই কোথাও বিয়ে দিয়ে বিদায় করলে আপদ চুকত। কিন্তু না, তুমি আর আইরিন মিলে এমন বাদ সাধলে যে আমার কোনো কথাই কানে নিলে না। এখন দেখো, এই মেয়েটা আমার ছেলের জন্য কত বড় কাল হয়ে দাঁড়িয়েছে। শুধু আমার ছেলের জন্য না রেনু, এই মেয়েটা এই বাড়ির শান্তি শৃঙ্খলা সবার জন্যই আজ মস্ত বিপদ। উমেদ মির্জার দীর্ঘশ্বাসে আগুনের হলকা। তিনি একটু থেমে আক্ষেপের সুরে বললেন, ছোট ঠিকঠাক বাড়ি ফেরে না, মেজোটাও দেশের বাইরে আস্তানা গেড়েছে। আমি একা মানুষ এত বড় ঘর সংসার আর সবার পরিবারকে আগলে রাখি। আমার কি ক্লান্তি লাগে না? ছোট কেন বাড়ি আসে না, তার কারণ কি বোঝো না? একটা ভুলের মাসুল মানুষ কত জন্ম ধরে টানতে পারে রেনু? তবু ওসমান টেনে যাচ্ছে। তবে ওরও এখন ক্লান্তি চলে আসছে। ও আমাকে মুখ ফুটে না বললেও আমি ওর বড় ভাই, ওর চোখের ভাষা আমি ঠিক বুঝি। আজ সেই ভাইয়ের সাথেও কি বিশ্রী ব্যবহারটাই না করলাম। কার কারণে? স্রেফ ওই বিকেলের কারণে। এরপরও কি তুমি ওই মেয়ের পক্ষে সাফাই গাইতে আসবে? রেহনুমা কোনো তাৎক্ষণিক জবাব খুঁজে পেলেন না। উমেদ মির্জার অস্থিরতা আর রাগ পাল্লা দিয়ে বাড়ছে। পরিস্থিতির চাপে রোদ্দুরকে তড়িঘড়ি করে খালার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে, আপাতত ওখানেই ও গা ঢাকা দিয়ে থাকুক। এদিকে পরিস্থিতি একটু ঠান্ডা হলে তারপর ফেরার চিন্তা। কিন্তু একজন বাবার মন কি আর স্থির থাকে? ছেলে বাড়ি ছাড়া, মাথার ওপর মামলার খাড়া ঝুলছে, মানুষটা পাগল না হয়ে যান, সেটাই বড় কথা। তাকে আর উত্তেজিত করা ঠিক হবে না ভেবে রেহনুমা প্রসঙ্গ পাল্টানোর চেষ্টা করলেন। নরম স্বরে বললেন, আপনি শান্ত হন। দুপুরেও তো দানাপানি কিছু মুখে তোলেননি। কয়েকটা ভাত বেড়ে আনি?
রাখো তোমার ভাত তরকারি, খাওয়া দাওয়া ছাড়া জীবনে আর কিছু নেই, তাই না? উমেদ মির্জা প্রায় ভেঙচি কেটে উঠলেন। এই বাড়িতে এখন পুলিশ ঢুকবে, পাড়া প্রতিবেশী সবাই জানবে আমার ছেলে গুন্ডামি করে বেড়ায়, বাবার বয়সী এক লোককে পিটিয়ে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। আর তার ঘাড়ের ওপর ঝুলছে মার্ডার কেসের তলোয়ার। আহা, কি চমৎকার এক মুখরোচক খবর, তাই না? সবাই হা হা হি হি করবে, আর মির্জা বাড়ির শত বছরের মান সম্মান এক নিমিষেই ধুলোয় মিশে ছাই হয়ে যাবে। বাহ, এখন আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসবও দেখতে হবে। রেহনুমা বেগম ধীর পায়ে এগিয়ে এসে স্বামীর কম্পিত কাঁধে হাত রাখলেন। প্রবোধ দিয়ে বললেন, কিচ্ছু হবে না এমন। আপনি চিন্তা করবেন না। ভরসা দেওয়ার চেষ্টা করলেও নিজের গলার স্বরটাও আজ অবাধ্য হয়ে কাঁপছে। নিজের অজান্তেই তার চোখের সামনে এক বীভৎস দৃশ্য ভেসে উঠছে। ছেলেকে হাতকড়া পরিয়ে পুলিশ হিড়হিড় করে টেনে নিয়ে যাচ্ছে, চারপাশের মানুষ তামাশা দেখছে আর আড়ালে হাসছে। মা হয়ে এমন দৃশ্য কল্পনা করতেই তার হৃৎপিণ্ডটা ছিঁড়ে বেরিয়ে আসতে চাইল। মাথা ঝাড়া দিয়ে রেহনুমা নিজেকে শক্ত করলেন। দৃঢ় কণ্ঠে বললেন, কিচ্ছু হবে না। আমার ছেলের ওপর আমার পূর্ণ বিশ্বাস আছে। ও যদি সত্যিই এমন কিছু করে থাকে, তবে তার পেছনে নিশ্চিত কোনো সঙ্গত কারণ আছে। কারণ যে কি, তা আমারও অজানা নয়। উমেদ মির্জা তীব্র বিদ্রূপ ছুড়ে দিলেন, কিন্তু সেই কারণটা কি বিকেল তোমায় বলতে পারত না? আমাকে জানাতে পারত না? এই বাড়িতে অভিভাবক কি আমরা, নাকি আমার ছেলে? আর বিকেলেরই বা কেন রোদ্দুরের সাথে এত ফুসফাস আদান প্রদান? কেন সবকিছু কেবল ওকেই বলতে হয়? কি বলছেন আপনি? ও তো সম্পর্কে রোদ্দুরের ছোট বোন হয়। বোন না ছাই। উড়িয়ে দেখো রেনু, বড্ড বোকা সেজো না। চোখ খোলো, বাস্তবতা খতিয়ে দেখো। একদিন সব যখন হাতের মুঠো থেকে বেরিয়ে যাবে, তখন হাজার কাঁদলেও কিন্তু কিচ্ছু ঠিক হবে না। রেহনুমা পাথরের মতো নীরব হয়ে রইলেন। উমেদ মির্জা পুনরায় তার চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন, আমার চোখ ফাঁকি দিয়ে কোনো কিছুই এড়ায় না রেনু। তুমি তো ভালো করেই জানো, আমি ভবিষ্যতে কি ভেবে রেখেছি। ভবিতব্য কিন্তু তাই হবে, যা আমার এত বছরের সাধনা। মাঝখান থেকে কারো জীবন নষ্ট হোক, আমি চাই না। তুমি ওকে বোঝাও, পড়াশোনার পাঠ চুকিয়ে যেন বিয়ের পিঁড়িতে বসে। আমি ওসমানকে বলবো, পাত্র আমিই খুঁজে আনব। ওকে এই বাড়ি থেকে সরাতে পারলেই আমি একটু শান্তির নিঃশ্বাস ফেলতে পারি। বড় বাবা। আচমকা এই অতি পরিচিত ডাক শুনে উমেদ মির্জা আর রেহনুমা দুজনেই সজাগ হয়ে উঠলেন। ঝড়ের বেগে আলোচনা চলছিল, তাই বিকেলের উপস্থিতি তাদের দুজনের কাছেই এক আকস্মিক ধাক্কার মতো এল। দুজনেই তড়িৎ দরজার দিকে তাকালেন। সেখানে জোরসড় ভঙ্গিতে দাঁড়িয়ে আছে বিকেল। তার মাথাটা সামান্য নিচু, যেন এক অপরাধী নিজের শাস্তির অপেক্ষায় দাঁড়িয়ে আছে। একটু আগে দুচোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়া নোনাজলের অবশিষ্টাংশ সে প্রাণপণ চেষ্টায় আড়াল করতে চাইছে, কিন্তু ফোলা লালচে চোখগুলো তার মনের খবর ঠিকই ফাঁস করে দিচ্ছে। সে আবার ক্ষীণ কণ্ঠে ডাকল, বড় বাবা। উমেদ মির্জা কোনো উত্তর দিলেন না। তিনি যেন মুহূর্তেই পাথরের মতো শক্ত হয়ে গেলেন। বিকেলের প্রতি তার যে পুঞ্জীভূত ক্ষোভ, তা নীরবতার আড়ালে আরও তীব্র হয়ে উঠল। রেহনুমাই পরিস্থিতি সামাল দিতে হন্তদন্ত হয়ে বলে উঠলেন, বল মা, কিছু বলবি? বিকেল মাথা কাত করে সম্মতির ইশারা দিল। বল, কি বলবি? রেহনুমুর কণ্ঠস্বরে চাপা উৎকণ্ঠা। বিকেল এবার মাথা তুলে সরাসরি তাকালো। তার ভেজা চোখ দুটিতে এক অদ্ভুত নিঃস্বতা আর ত্যাগের ছাপ। সে কাঁপা কাঁপা স্বরে বলতে শুরু করল, আমি সত্যিই বুঝতে পারিনি বিষয়গুলো এতটা জটিল হয়ে যাবে। সে যেহেতু রদ্দুর ভাইয়ের আনা টিচার ছিল, তাই তাকেই জানাতে চেয়েছিলাম। আর আর কথাগুলো এত বেশি ব্যক্তিগত ছিল যে তোমার বড় মাকেও বলতে দ্বিধা হলো, অথচ আমার ছেলেকে সব জানাতে পারলে? তার মানে এই বাড়িতে বড় মায়ের চেয়েও রদ্দুর তোমার বেশি আপন, তাই না? উমেদ মির্জার শ্লেষাত্মক মন্তব্যটি তীরের মতো বিঁধল বিকেলের বুকে। এমন অন্যায্য কটাক্ষে বিকেল ভেতরে ভেতরে ভেঙে পড়ল, কিন্তু আজ আর সে তর্কে গেল না। নিজের ভেতরের সবটুকু জেদ আর স্বপ্ন বিসর্জন দিয়ে রুদ্ধ কণ্ঠে জানালো, সরি বললে তো আর সবকিছু ঠিক হবে না, তাই সরি বলছি না। কিন্তু একটু দম নিয়ে সে চূড়ান্ত ঘোষণাটি দিল, আমি তোমার সিদ্ধান্তে মতো দিলাম বড় বাবা। তুমি যেখানে যাকেই বিয়ে করে নিতে বলবে আমি রাজি। আর আমি দিতে চাই না। তুমি বাপির সঙ্গে কথা বলে সব ব্যবস্থা করো। কথাগুলো শেষ করেই সে আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। নিজের কান্নার বেগ লুকোতে প্রায় ছুটে পালিয়ে গেল ঘর থেকে। পেছনে রেখে গেল এক থমথমে নিস্তব্ধতা। রেহনুমা বেগম হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন, তার বুকের ভেতরটা চিনচিন করে উঠছে। যে প্রলয়ঙ্করী ঝড়ের আশঙ্কায় তিনি এতদিন তটস্থ ছিলেন, আজ যেন সেই ঝড় বিকেলের একটা সিদ্ধান্তেই আছড়ে পড়ল সংসারটার ওপর।
পাশে ফিরে তাকিয়ে রেহনুমা দেখলেন উমেদ মির্জা ঝড়ের গতিতে ফোন বের করে কাউকে কল করতে শুরু করেছেন। বাংলায় একটি অতি পরিচিত প্রবাদ আছে, অভাগী যেদিকে চায় সাগর শুকিয়ে যায়। আদিবার বর্তমান পরিস্থিতির দিকে তাকালে মনে হয় নিয়তি বুঝি এই প্রবাদটি তার ললাটেই লিখে দিয়েছিল। সন্ধ্যার আবছা অন্ধকার ঘনিয়ে আসতেই এক অদ্ভুত অস্থিরতা আর উত্তেজনা আদিবার সারা শরীরে জেঁকে বসেছে। বুকের ভাঁজে, অন্তর্বাসের গভীরে সে পরম মমতায় লুকিয়ে রেখেছে একটি ভাঁজ করা কাগজ। যেন ওটা কাগজ নয়, বরং সৌম্যর হৃদস্পন্দন। একটু পর পর সে কাঁপা কাঁপা হাত দিয়ে কাগজটি ছুঁয়ে দেখছে, প্রতিটি স্পর্শে মনে হচ্ছে সে যেন হাজার মাইল দূরে থাকা সৌম্যকেই ছুঁয়ে ফেলছে। সেই চিরকুটে খুব বেশি কথা লেখা নেই, কিন্তু প্রতিটি অক্ষরে মিশে আছে আত্মবিসর্জনের এক নীরব হাহাকার। আদিবা চায়, এই লেখাটি পড়লে সৌম্য যেন বোঝে এই ত্যাগের প্রতিটি বিন্দু ছিল কেবল তার ভালোবাসার টানে। সৌম্যর নামটুকু হৃৎপিণ্ডে খোদাই করেই সে এই পৃথিবীর মায়া কাটানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। এক জীবনে সৌম্যর সোহাগে রাঁধতে চেয়েছিল সে, কিন্তু ভাগ্য যখন বিমুখ, তখন জীবনটাকেই বিসর্জন দিতে সে অটল। তার শেষ আকুতি এটুকুই, সৌম্য যেন তাকে কোনোদিন প্রতারক বলে ঘৃণা না করে, বরং কোনো এক নির্জন গধূলিতে ওর নাম মনে পড়লে সৌম্যর চোখে গভীর শ্রদ্ধার ছায়া নামে। সে যেন ভেবে নেয়, ভালোবাসার পবিত্রতা রক্ষা করতেই আদিবা দূর আকাশের এক নিঃসঙ্গ তারা হতে চেয়েছে। নীরবে, নিভৃতে। কিন্তু কাঙ্ক্ষিত সেই লগ্নটি আজ বড় বেশি দেরি করছে। আঙুলের কর গুনে গুনে কতক্ষণ আর সময় কাটানো যায়? আদিবা বদ্ধ জানালার ধারে বসে অন্ধকার আকাশের পানে শূন্য দৃষ্টিতে চেয়ে রইল। কখনো নোনা জলে গাল ভিজল, কখনো ক্লান্তিতে বুজে এল চোখের পাতা। এভাবে করতে করতে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামল, কিন্তু দরজায় কোনো সাড়া শব্দ নেই। আসিফ কি তবে আসবে না? আসিফও কি শেষমেশ তাকে ফাঁকি দিল? অভিমানে আর আশঙ্কায় আদিবার চোখের পাতা ভারী হয়। ঠিক সেই মুহূর্তে দরজায় মৃদু শব্দের গুঞ্জন উঠল। একবার, দুবার, এবং তিনবার। আদিবা প্রায় ছুটে দরজার কাছে আসে। অবাধ্য এক ফালি হাসি তার ঠোঁটের কোণে ফুটে উঠল। সে দ্রুত দরজার নিচ দিয়ে সেই কাঙ্ক্ষিত কাগজটি ঠেলে দেয়। ওপাশ থেকে কেউ যেন ছো মেরে তুলে নিল সেটি। আসিফই হবে নিশ্চয়ই। আদিবা দরজার কাঠে মাথা ঠেকিয়ে একটা হাত রাখে। ওর বুকটা তখন কামারের হাপড়ের মতো ধুকপুক করছে। মনে মনে ভাবল, কেবল এই একটা রাত। তারপরেই চেনা ঘর, চেনা মানুষের ঘ্রাণ আর ওই জানালা দিয়ে দেখা সন্ধ্যার মায়াবী আকাশ সবই তার জন্য চিরতরে অদৃশ্য হয়ে যাবে। কোনোদিন আর দেখা হবে না, কোনোদিন না। ঠিক সেই মুহূর্তে দরজার নবটা ঘুরে ওঠে। আদিবার ভ্রুজোড়া কুঁচকে গেল, এক অজানা আশঙ্কায় বুকটা ধক করে উঠল তার। আসিফ কি তবে ঘরে ঢোকার চেষ্টা করছে? কিন্তু ওদের পরিকল্পনায় তো এমন কিছু ছিল না। কথা ছিল নিঃশব্দে কাগজটি আদান প্রদান করার। কেন যেন এক তীব্র ভীতি আদিবার পুরো শরীরকে অবশ করে দিল। সে তড়িঘড়ি করে দরজা থেকে 2 পা পিছিয়ে সরে দাঁড়ায়। দরজাটা ধীরে ধীরে খুলে গেল। কিন্তু দরজার ফাঁক গলে যে অবয়বটি ভেতরে ঢুকল, তাকে দেখে আদিবার পায়ের তলার মাটি সরে যায়। আসিফ নয়, সেখানে দাঁড়িয়ে আছেন স্বয়ং আশফাকুল রহমান। আদিবা থ হয়ে গেল, তার জবান যেন মুহূর্তেই বন্ধ হয়ে এল। কিন্তু তার চেয়েও বড় ধাক্কাটা সে খেল বাবার হাতের দিকে তাকিয়ে। যে কাগজটি এতক্ষণ পরম যতন আর গোপনীয়তায় নিজের কলিজার কাছাকাছি আগলে রেখেছিল সে, সেই চিরকুটটি এখন আশফাকুল রহমানের হাতের মুঠোয় বন্দী। তিনি সেটি এমনভাবে পিষে ধরে আছেন, যেন কাগজ নয় মেয়ের হৃৎপিণ্ডটাকেই মুঠোয় ভরে পিষছেন। আদিবার মনে হলো বুকের ব্যথাটা অসহ্য হয়ে উঠছে। আশফাকুল রহমান 1 পা, 2 পা করে মেয়ের দিকে এগিয়ে আসতে লাগলেন। তার চোখের দৃষ্টিতে আগুনের লেলিহান শিখা। আদিবা ভয় পিছিয়ে যেতে যেতে বিছানার কিনারায় গিয়ে ঠেকল। সে মাথা নিচু করে নিজের হাত দুটো মুষ্টিবদ্ধ করে নিল, ভেতরে জমে থাকা প্রবল কাঁপুনি থামানোর এক আপ্রাণ চেষ্টা। নিজেকে সাহস জোগানোর জন্য বুক ভরে দম নিল সে। কিন্তু যেই না সে মুখ তুলে বাবার দিকে তাকাতে গেল, অমনি এক প্রচণ্ড চড় এসে সজোরে আছড়ে পড়ল তার বাম গালে। আদিবা টাল সামলাতে না পেরে ছিটকে বিছানার ওপর গড়িয়ে পড়ে। কানের ভেতর ঝিঝি পোকার ডাক আর গালে অসহ্য জ্বালা নিয়ে সে শুনতে পেল বাবার সেই বিষাক্ত কণ্ঠস্বর। আশফাকুল রহমান প্রতিটি শব্দ দাঁতে দাঁত চিপে উচ্চারণ করছেন, কলিজাটা তোর এত বড় হয়ে গেছে তোর? এত বড়? বাবা, খবরদার, তোর অপবিত্র মুখে আমায় বাবা বলে ডাকবি না। আশফাকুল রহমানের কণ্ঠস্বর বজ্রের মতো ফেটে পড়ে। ঘৃণায় কুঁচকে যাওয়া মুখ নিয়ে তিনি গর্জে উঠলেন, এক জন্মজন্মান্তরের নেমকহারাম মেয়ে জন্ম দিয়েছি আমি। চাপকে তোর গায়ে ছাল ছাড়িয়ে দেওয়া উচিত ছিল আমার। বাড়ির মান সম্মান সব ধুলোয় লুটিয়ে দিয়ে তুই যখন ঢ্যাং ঢ্যাং করে আরেক ছেলের হাত ধরে ঘর থেকে বেরিয়ে গেলি, তখন কি একবারও ভাবলি না?
আবার কোন সাহসে তাদের পুরো পরিবার নিয়ে আত্মীয়তা করতে আসিস? লোক হাসাতে চাস তুই, তাই না? এই বাড়ির সম্মান কি তোর কাছে এতটাই ঠুনকো? তিনি একটু থামলেন, কিন্তু আগুনের হলকা কমল না মোটেই। এত কিছুর পর আমি তোকে ক্ষমা করে ঘরে তুলেছি, বিনিময়ে শুধু চেয়েছিলাম, এবার তুই আমার কথা মতো চলবি। কিন্তু না, তোর তো ওই নাগরটার জন্য কলিজা পুড়ে খাক হয়ে যাচ্ছে। তাকে চিঠি লিখে পাঠিয়ে উদ্ধার করতে চাস। বাপরে বাপ, কি বুদ্ধি! আর সাগরেত কাকে বানিয়েছিস? আসিফকে, ওই দুধের বাচ্চা আসিফ, যে এখনো কুকুর দেখলে আহ্লাদে আটখানা হয়। ছি, তোর আর আসিফের এই দুঃসাহসের শাস্তি আমি দেবই দেব। তোদের দুটাকেই জন্মের মতো শিক্ষা দিয়ে ছাড়ব। আদিবা ভাঙা গলায় অনুনয় করে বলার চেষ্টা করল, বাবা আমি ভুল করেছি। আসিফ তো কিছু জানে না, ও শুধু আমায়। চুপ, একদম চুপ। আশফাকুল রহমান হাত উঁচিয়ে তাকে থামিয়ে দিলেন। নেহাত তুই মেয়ে বলে আর বেশি হাত তুললাম না। ছেলে হলে আজ বুঝিয়ে দিতাম পারিবারিক সম্মান নিয়ে তামাশা করার ফল কি হয়। আমার বংশের মর্যাদা আমার কাছে সবকিছুর ঊর্ধ্বে। এই সম্মানের বিনিময়ে তোর মতো 100টা মেয়েকে আমি কেটে গাঙে ভাসিয়ে দিতে পারি, মনে রাখিস। আদিবার ঝাপসা চোখের সামনেই তিনি সেই পবিত্র চিরকুটটিকে ছিঁড়ে কুটি কুটি করে ফেললেন। বাতাসের মতো তুচ্ছ করে ছড়িয়ে দিলেন মেঝেতে। তারপর ঘর কাঁপিয়ে চিৎকার দিলেন, মাধবী, মাধবী, ভেতরে এসে তোমার মেয়েকে সাজাও। ওর বিয়ে হবে আজ, এখনই, এই মুহূর্তে। আমি এবার দেখব, বিয়ের পর যদি ও মরে যেতে চায়, তবে মরুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। তপ্ত দীর্ঘশ্বাস ছেড়ে ঝড়ের বেগে তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। পরক্ষণেই ঘরে ঢুকলেন মাধবী বেগম। তার পেছনে পেছনে বড় চাচি আর দিলরুবা আপাও বিষণ্ণ মুখে প্রবেশ করল। আদিবার পায়ের শক্তি যেন নিঃশেষ হয়ে গেছে, সে ধপ করে মেঝের ওপর বসে পড়ে। তার কানে এখন বাবার চিৎকার নয়, বরং এক ভয়াবহ দুশ্চিন্তা বাজছে, আসিফ কোথায়? ও কি সুস্থ আছে, নাকি ওর ওপর কোনো চরম আঘাত নেমে এসেছে? এই অশুভ ভাবনায় আদিবার হৃৎপিণ্ডটা মুহূর্তের মধ্যে অবশ হয়ে গেল। বিশাল এক বটগাছের পুরনো গুড়িতে হেলান দিয়ে বসে আছে এক কিশোরী, যে সবেমাত্র পূর্ণ যৌবনে পা রাখা এক সুন্দরী রমণী হয়ে উঠছে। তার চুলের গোছা যেমন মোটা, তেমনি দীর্ঘ, ঠিক যেন মেঘবরণ দীঘল কালো চুলের এক রাজকন্যা। যত্ন করে বাঁধা বেনিটি একপাশে অবহেলায় ফেলে রাখা। চিরল ঠোঁট দুটিতে এক চিমটি মিষ্টি হাসি ঝুলে আছে, যা তার পুরো অবয়বে এক মায়াবী শ্রী এনে দিয়েছে। সাজপোশাকে কি দারুণ এক পরিমার্জিত আভিজাত্য। বিকেল আলতো হাতে ছবির ওপর আঙুল ছুঁয়ে দিল। তার মা, যাকে সে বাস্তবে কোনোদিন স্পর্শ করতে পারেনি, যার সাথে কাটানো কোনো উজ্জ্বল স্মৃতি তার স্মৃতির মণিকোঠায় জমা নেই। অথচ এই স্থিরচিত্রটিই তার কাছে রক্তমাংসের মা। সম্বল বলতে কেবল 4টি ছবি, তার মধ্যে এই ছবিটিই বিকেলের সবচেয়ে প্রিয়। ছবিতে মায়ের বয়স তখন 18ও পার হয়নি, অথচ চেহারায় কি অদ্ভুত এক পরিণত নারীর শান্ত স্নিগ্ধ ছাপ। তাকিয়ে থাকতে থাকতে বিকেলের চোখ ভিজে এল। অ্যালবামের ওপর টুপ করে এক ফোঁটা লোনা জল ঝরে পড়ে। বিকেল তাড়াহুড়ো করে আঙুল দিয়ে জলটুকু মুছে ফেলল। তার মনে হলো, এই চোখের জলটুকু যদি ছবির গায়ে লাগে, তবে ওপারে থাকা মা বুঝি বড্ড কষ্ট পাবেন। মুছতে মুছতে আওড়াল, আমার পাশে আজ তুমি ছাড়া আর কেউ নেই মা। কেউ না, আর কাউকে আমি আশাও করি না। আমি তবু ভাগ্যবতী, জীবনে অনেক কিছু পেয়েছি। ডট ডট এমনটাই বলে মানুষ, অথচ কি পাইনি, সে হিসেবের লিস্ট যে পাওয়ার লিস্টের চেয়ে লম্বা এবং ভারী, তা কেউ খতায় না। আচ্ছা মা, একটা মেয়ের সবচেয়ে বড় নিরাপদ আশ্রয় কি? তার পরিবার, তাই না? আমার ছোট বুদ্ধিতে তো তাই। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আমার সেইটিই নেই। বাদবাকি আর কি আছে না আছে, তা দিয়ে কি করব আমি? তুমি দোয়া করো, আমি যেন একদিন অনেক বড় হতে পারি। ডট ডট অনেক বড়, আর আমার যেন নিজের একটা ঘর হয় মা। ছোট্ট, ছিমছাম, তবু নিজের। ওখানে আমায় দুটো কথা শোনানোর কেউ থাকবে না। কষ্ট দেবার কেউ থাকবে না। নাকি থাকবে আমার হারানোর ভয়। আর আমি বিধাতার কাছে দোয়া করি, যদি আমার মৃত্যু খুব তাড়াতাড়ি লেখা থাকে, তবে যেন কোনোদিন তিনি আমার গর্ভে কোনো সন্তান না দেন। যদি দেন, তবে যেন আমায় হায়াতে বড় করেন। মা ছাড়া সন্তানদের কি কষ্ট, কি বেদনা। আহ মা, আই উইশ, আমি এই মুহূর্তে তোমার বুকের পাঁজরে তোমায় জড়িয়ে ধরে ঢুকে যেতে পারতাম। বাইরের এই কোলাহল, এই অশান্তি, সমস্ত বিষাদ ঝাড়তে তোমার গর্ভ আমার খুব প্রয়োজন মা, খুব প্রয়োজন। আই মিস ইউ মা, আই মিস ইউ সো মাচ। তারপর সময় নিয়ে গাঢ় চুমু আঁকল মায়ের ললাটে। মুখ তুলে ফিসফিস করে সুধাল, ইউ আর সো বিউটিফুল মা, সো বিউটিফুল। কান্নায় রুদ্ধ হয়ে আসা কণ্ঠ আটকে গেলে ছবিটাকে হাতে জড়িয়ে আবারও কল্পনার স্রোতে পাড়ি দিল সে।
যেখানে মায়ের কোলে তার জন্য মাথা রাখা কোনো ব্যাপারই না। জানালার ওপাশ দিয়ে নিঃশব্দে রাতের প্রহরগুলো ক্ষয়ে যেতে থাকে। আকাশের বুকে আজও একটা চাঁদ উঠেছে ঠিকই, কিন্তু বিকেলের চোখে সেই চাঁদের জোছনা আজ বড় ম্লান, বড় বিষণ্ণ। চরাচর জুড়ে কেমন এক থমথমে কুয়াশাচ্ছন্ন প্রকৃতি, যেন চারপাশের সবকিছুই এক গভীর শোকে পাথর হয়ে আছে। প্রকৃতির বিশাল এই ভাণ্ডারে কত কিছু আছে, অথচ বিকেলের হৃদয়ের অতল গহ্বরে যে শূন্যস্থানটি আজ তৈরি হয়েছে, তা পূর্ণ করার মতো এককোনা উপশম কোথাও নেই। সবটাই আজ হাহাকারময় আর অর্থহীন। রাতের দ্বিপ্রহর ঘনিয়ে এসেছে। হিমেল স্তব্ধতার চাদরে ঢাকা ঘরটিতে বিছানার ওপর অঘরে ঘুমিয়ে আছে বিকেল। বুকের ভেতর পরম মমতায় আগলে রাখা মায়ের সেই প্রিয় ছবিটি ঘুমের ঘোরেও মা কে হাতছাড়া করতে চায়নি যেন। আজ ঘরের দরজাটা ভেতর থেকে খিলটানা। অন্ধকারের বুক চিরে সেই বন্ধ দরজার ওপর আচমকা কারো হাতের শক্ত থাবা পড়ল। ওপাশ থেকে খোলার জন্য একবার ধাক্কা দিতেই আগন্তুক বুঝতে পারল, আজ অন্য দিনগুলোর মতো অবারিত নয় এই দ্বার। মুহূর্তেই আগন্তুকের মুখখানা বিষণ্ণতায় ছেয়ে যায়। পকেট থেকে ফোন বের করে সে বিকেলের নাম্বারে কল দিল। রিং বাজল ঠিকই, কিন্তু ফোনের নিস্তব্ধতা ভাঙল না, হয়তো সাইলেন্ট মোডে পড়ে আছে যন্ত্রটা। নিজের ওপর বিরক্তির এক সূচক শব্দ বেরিয়ে এলো আগন্তুকের ঠোঁট চিরে। ফোনটা পুনরায় পকেটে চালান করে দিয়ে নিভু নিভু চোখে বন্ধ দরজার দিকে চাইল সে। তপ্ত এক দীর্ঘশ্বাস আর অস্ফুট স্বরে ভেতর থেকে বেরিয়ে এলো নামটা, বিকেল। এতটা নিচু স্বরে ডাকা, বিকেল কি তা শোনার পাত্রী? রোদ্দুর বুঝতে পারছে না সে এখন কি করবে। দীর্ঘ 2 দিন কেটে গেছে, মেয়েটাকে একনজর চোখের দেখাও দেখেনি সে। বুকটা ফেটে যাচ্ছে বিকেলের মুখখানি দেখার জন্য, এক মুহূর্তের বেশি এই দূরত্ব আর সইছে না বলেই রাতের অন্ধকার চিরে সে ছুটে এসেছে। কিন্তু পরিস্থিতি বলছে, আজ দেখা হওয়াটা বোধহয় ভাগ্যে নেই। বন্ধ দরজার ওপাশে পৌঁছানোর সব পথই যখন রুদ্ধ, তখন ব্যর্থ পায়ে পেছনে ফিরল সে। কিন্তু চলে যাওয়ার জন্য পা বাড়াতেই আচমকা থমকে দাঁড়ালো। ভেতরে খটখট শব্দ হচ্ছে। কেউ একজন আলো জ্বালিয়েছে ঘরের ভেতর। বিকেল কি তবে উঠল? রোদ্দুর যেন জীবন ফিরে পেল। সে প্রায় হুমড়ি খেয়ে পড়ল দরজার গায়ে। এবার অতি সাবধানে, খুব মৃদুভাবে দরজায় টোকা দিতে লাগল সে। মনে প্রাণে চিৎকার করে ডাকছে বিকেলের নাম, যদিও ঠোঁট জোড়া কাঁপছে নিঃশব্দে। বাইরে হাড় কাঁপানো ঠান্ডা। চারপাশ এতটাই নিঝুম যে একটা পিন পড়ার শব্দও কোথাও নেই। এই গভীর নৈশব্দ ভেদ করে দরজায় পড়া ওই সামান্য টোকার শব্দ ঠিক ঠিক পৌঁছে গেল বিকেলের কানে। সে কেবলই উঠেছিল ওয়াশরুমের তাগিদে, কিন্তু দরজার দিকে চোখ যেতেই তার কপালে চিন্তার ভাঁজ পড়ল। কেউ একজন দরজায় মৃদু চাপড় দিচ্ছে, কিন্তু কে? এই অসময়ে ওপাশে কে থাকতে পারে? হঠাৎ এক অদ্ভুত ভয়ের শীতল স্রোত বিকেলের শিরদাঁড়া বেয়ে নেমে গেল। প্রথমেই তার মাথায় এল অতিপ্রাকৃত কোনো চিন্তাভাবনা। নির্ঘাত আজ ভূত প্রেতের খপ্পরে পড়েছে সে। এই এক মহাবিপদ। ভূতের ভয়ই সে সাধারণত দরজা আটকে ঘুমায় না, যাতে বিপদ দেখলে চট করে উঠে দৌড় দেওয়া যায়। আজ কখন যে অবচেতনে খিলটা টেনেছে, তা তার নিজেরও মনে নেই। বিকেল এখন কিংকর্তব্য বিমূঢ়। বালিশের আশেপাশে হন্যে হয়ে হাতড়ালেও ফোনটা খুঁজে পেল না। এদিকে দরজায় টোকার শব্দ যেন অবিরত বেড়েই চলেছে। কি করবে এখন বিকেল? কার সাহায্য চাইবে সে? ভয় নীল হয়ে গেলেও নিজের ওপর নিয়ন্ত্রণ হারালো না। বুকের ওপর 3বার ফু দিয়ে নিজেই নিজেকে সাহস জোগানোর এক ব্যর্থ চেষ্টা করল সে। বিছানা ছেড়ে যখন পা বাড়ালো, তখন প্রতিটি পদক্ষেপে তার হৃৎপিণ্ডটা গলার কাছে এসে ধুকপুক করছে। গুটি গুটি পায়, নিঃশব্দে সে দরজার একদম কাছাকাছি এসে দাঁড়ালো। এরপর গলা যতটা সম্ভব শক্ত করে কম্পিত কণ্ঠে জানতে চাইল, কে? কে ওপাশে? পুরোদস্তুর কোনো এক হাড়হিম করা হরর সিনেমার দৃশ্য যেন জীবন্ত হয়ে উঠেছে বিকেলের সামনে। তার মনে হচ্ছে, এই বুঝি দরজার ধাক্কাধাক্কি থেমে যাবে। আর সে যখন ভাববে আপদ বিদায় হয়েছে এবং আশ্বস্ত হয়ে দরজা খুলবে, ঠিক তখনই ওপাশ থেকে কোনো এক বীভৎস প্রেতাত্মা তার ওপর ঝাঁপিয়ে পড়বে। বিকেল আবারও প্রশ্ন ছুড়ে দিল, কে ধাক্কা দিচ্ছে? উত্তর দাও। আশ্চর্যজনকভাবে বিকেলের গলার স্বর শোনামাত্রই ওপাশ থেকে ধাক্কাধাক্কি একদম বন্ধ হয়ে গেল। এক মুহূর্তের জন্য পুরো পৃথিবী যেন স্থবির হয়ে পড়ল। বিকেল একটা ফ্যাকাশে হাসি হাসল, নিজের এমন শোচনীয় অবস্থাতেও সে নিজের বুদ্ধির তারিফ না করে পারল না। মনে হচ্ছে, সে অলৌকিক কিছু একটাকে কাবু করে ফেলেছে প্রায়। তাড়াতাড়ি এদিক ওদিক তাকিয়ে হাতের কাছে কোনো অস্ত্র খুঁজল সে। কিন্তু কিছুই না পেয়ে শেষমেশ মেঝে থেকে ভারী পাপোশটাই হাতে তুলে নিল। ঢাল তলোয়ারের অভাব মেটাতে বর্ম হাতে নিয়েছে কোনো যোদ্ধা যেন। এবার সে দরজার ওপাশের অদৃশ্য সত্তাকে উদ্দেশ্য করে হুঙ্কার ছাড়ল, আমি জানি তুমি কে। আমি দরজা খুলব আর তুমি আমার ঘাড় মটকে দেবে, এটাই তো তোমার ধান্দা?
কিন্তু না বাপু, ওসব ডাল গলবে না এখানে। আমি হতে দেব না তেমন কিছু। তোমার সব জারিজুরি আজ আমি ফাঁস করে ছাড়ব। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। দরজার ওপাশে রোদ্দুরের মুখটা সত্যিই দেখার মতো। মেয়েটা তার গলার স্বর চিনতে পেরেছে ভেবেই সে দরজায় করাঘাত থামিয়ে দিয়েছিল। কারণ এই কনকনে শীতের নিস্তব্ধ রাতে তাদের এই কথোপকথন অন্য কেউ শুনুক, তা রোদ্দুর অন্তত চায় না। সে এসেছে একান্তে বিকেলের মুখটা একটু দেখতে, দেখে নিঃশব্দে চলেও যাবে। এমনকি রেহনুমাও এই মধ্যরাতে তার আগমনের খবর জানুক, সেটা রোদ্দুরের কাম্য নয়। কিন্তু এই মেয়ে তো পুরাই আস্ত একটা পাগল। রোদ্দুর রাগে কপাল কুঁচকে বিড়বিড় করে উঠল, পাগল ছাগল একটা। দুনিয়াতে এত মানুষ থাকতে আমার যে কেন এই আপদটাকেই ভালো লাগতে হলো। খোদা জানে। সে পুনরায় দরজার নবটা ধরল। এবার নবটা একটু ঘুরিয়ে খুব নিচু আর মোলায়েম স্বরে ডাকল, বিকেল, আমি রে, দরজাটা খোল। কিন্তু ওপাশ থেকে বিকেল ততোধিক উত্তেজিত আর মারমুখী কণ্ঠে জবাব দিল, এই ভূত। আবার দরজা নাড়াচ্ছিস? এখন আবার নব ধরে টানাটানি শুরু করেছিস? আমি যদি একবার দরজা খুলি, তোকে একদম বোতলে পুরে দুনিয়া থেকে গায়েব করে দেব। তুই আমায় ভয় দেখাবি কি? আমি যে কি চিজ তা তো তুই জানিস না। জানলে এই বাড়ির ছায়াও মারাতি না। বিকেলের এমন হুঙ্কার শুনে রোদ্দুর কপালে হাত দিয়ে বিড়বিড় করে, আমি জানি আপনি কি চিজ। ভাইরে ভাই, আস্ত একটা অ্যাটম বোমা। কণ্ঠস্বর আরেকটু স্পষ্ট করে রোদ্দুর বলল, বিকেল, ওরে বাবা ভূত না। এটা আমি। শুনতে পাচ্ছিস? বিকেল শুনল কি শুনল না, বোঝা গেল না সঠিক, তবে সে পাল্টা হুঙ্কার ছেড়ে বলে, আমাকে দেখে মডার্ন মনে হলে কি হবে? আমি সব সূরা জানি। তোকে যদি আজ আয়াত পড়ে ভস্ম না করেছি তো আমার নামও। এই বাল, দরজা খোল। রোদ্দুরের ধৈর্য আর বাঁধ মানে না। সে প্রচণ্ড এক ধমক দিয়ে দরজায় বিকট শব্দে করাঘাত করে উঠল। অসতর্কভাবেই চিৎকার করে উঠল সে। পরমুহূর্তেই চারপাশের নিস্তব্ধতার কথা মনে হতেই ভয়ার্ত চোখে তাকালো, কেউ জেগে গেল না তো? বিকেলের ওপর ওর মেজাজটা এখন তুঙ্গে। নাটকের আর জায়গা পায় না এই মেয়ে। একবার শুধু দরজাটা খুলুক, হাড়ে মাংসে বুঝিয়ে দেবে রোদ্দুর এই মধ্যরাতে তাকে জ্বালানোর ফল কি হতে পারে। রোদ্দুরের সেই ধমক আর করাঘাতের রেশ কাটতে না কাটতেই ঝট করে দরজাটা খুলে গেল। বিস্ময় হতবিহ্বল একজোড়া চোখ অবিশ্বাসের দৃষ্টি নিয়ে দরজায় স্থির হয়ে আছে। আপাদমস্তক কম্বল দিয়ে মোড়ানো, অনেকটা গুটি পাকানো এক অদ্ভুত মূর্তির মতো দাঁড়িয়ে আছে সে। নিজের চোখের সামনে এই মাঝরাতে রোদ্দুরকে রক্তমাংসে আবির্ভূত হতে দেখবে, সেটা বোধ হয় তার কল্পনাতেও ছিল না। রোদ্দুর সময় নষ্ট না করে বিকেলকে প্রায় ঠেলে ঘরের ভেতরে ঢুকে পড়ল। মুহূর্তেই দরজাটা আটকে দিয়ে সেটার সঙ্গে পিঠ ঠেকিয়ে দাঁড়ালো। একটা দীর্ঘ স্বস্তির নিঃশ্বাস ফেলল সে, যেন এক মহাযুদ্ধ জয় করে এসেছে। এরপর দৃষ্টি ফেরাল সামনে দাঁড়িয়ে থাকা আধপাগল মেয়েটার দিকে। মনে মনে ভাবল, এই মেয়ে নাকি ভূত ভস্ম করবে। অথচ নিজে কম্বল মুড়ি দিয়ে এমন এক অদ্ভুত ভূত সেজে দাঁড়িয়ে আছে যে, আসল ভূত একে দেখলে ভিড়মি খেয়ে পড়ে যাবে। রোদ্দুর কপাল কুঁচকে কৃত্রিম রাগ নিয়ে জানতে চাইল, ফোন কই তোর? বিকেল তখনও ঘোর কাটিয়ে উঠতে পারেনি। সে পলকহীন চোখে রোদ্দুরের অবয়বটা গিলে খাচ্ছে। ঘোরগ্রস্তের মতো একটু এগিয়ে এসে হাত বাড়িয়ে রোদ্দুরের গালটা আলতো করে ছুঁয়ে দেখল। অস্ফুটে প্রশ্ন করল, রোদ ভাইয়া? সত্যি তুমি? রোদ্দুর এক ঝটকায় ওর হাত সরিয়ে দিয়ে মাথার চাঁদি বরাবর একটা মোক্ষম গাঁটটা বসিয়ে দিল। উৎসাহভরা কণ্ঠে বলল, এখন বিশ্বাস হয়েছে যে আমি মানুষ, নাকি আরও এক আধটা দেব? আঘাতটা বেশ মোক্ষম ছিল, মাথার চামড়াটা ঝিনঝিন করে উঠল বিকেলের। সে মুখটা ভোঁতা করে করুণ স্বরে উত্তর দিল, হয়, বিশ্বাস হয়। এরপর অপরাধীর মতো সামনে থেকে সরে গিয়ে বিছানার ওপর পা ঝুলিয়ে বসল। কম্বলটা মাথার সঙ্গে আরও খানিকটা চেপে জড়িয়ে নিয়ে নিচু স্বরে শুধাল, তা এত রাতে হঠাৎ আমার রুমে এসেছো কেন? তাতে ছেলেটা ভ্রু কুঁচকে বিস্ময় আর কিছুটা বিরক্তি নিয়ে পাল্টা প্রশ্ন করে বসে, তোর ঘরে আসতে হলে এখন থেকে কি পারমিশন নিয়ে আসতে হবে নাকি? এটা তো আগে জানতাম না। দুদিন ঠিকমতো বাড়িতে ছিলাম না বলে এর মাঝে কি নতুন কোনো আইন জারি হলো নাকি? বিকেল কম্বলটা আরও একটু জড়িয়ে নিয়ে শান্ত গলায় বলল, রাত কটা বাজে খেয়াল আছে তোমার, রোদ ভাইয়া? তার চেয়েও বড় কথা, তুমি এভাবে চোরের মতো মাঝরাতে আমার ঘরে এসেছো, কেউ যদি দেখে ফেলে তবে আমার ওপর দিয়ে কি ঝড় বয়ে যাবে, তা কি জানো তুমি? কি যাবে? আমি জানি না, তুইই না হয় আমাকে বুঝিয়ে বল। রোদ্দুর ধীর পায়ে বিকেলের দিকে এগিয়ে আসে। তার চোখের তীক্ষ্ণ দৃষ্টি বিকেলের ভেতরের সবটুকু কথা পড়ে নিতে চায়। বিকেল বেশিক্ষণ সেই গভীর চোখের দিকে তাকিয়ে থাকতে পারল না। চট করে মাথা নিচু করে দৃষ্টি সরিয়ে নিল। একরাশ জমাটবদ্ধ অভিমান গলার কাছে দলা পাকিয়ে উঠল তার।
সে ধরা গলায় বলতে শুরু করল, এমনিতেই তোমাকে নিয়ে আমাকে কম কথা শুনতে হয় না। বাড়ির যে যেভাবে পারে, যখন তখন আমায় শুনিয়ে দেয়। কেউ বা রূপক অর্থে মজা করে, কেউ বা সরাসরি কটাক্ষ করতে ছাড়ে না। তোমার আর আমার সম্পর্কটার যে কি সব কুৎসিত অর্থ বের করে এক একজন। তোমার সামনে তো ভয় কেউটু শব্দটা পর্যন্ত করে না, যত বিষ ওগলায় সব আমার কানে। সেসব টপ্ত সীসার মতো যন্ত্রণা দিয়ে আমায় শুনে যেতে হয়। হঠাৎ করেই বিকেল রোদ্দুরের চোখের দিকে সোজাসুজি তাকালো। এক বুক জ্বালা নিয়ে বলল, ওহ, তোমাকে আমি এসব কেন বলছি? আবারও হয়তো তুমি কোনো নতুন কাণ্ড ঘটিয়ে বসবে। আর শেষে সেই সবকিছুর দায়ভারও আমার ঘাড়েই এসে পড়বে। তার চেয়ে বরং তুমি এখন চলে যাও। আমিও একদিন চলে যাব। বড় বাবা তো জানিয়েই দিয়েছেন, আমি বিয়ে করে বিদায় নিলে তবেই নাকি তার শান্তি। আমিও কথা দিয়ে এসেছি, বিয়ে করে নেব। বাপিও তো ফোন করে ধমকালেন, আমার জন্য নাকি এই বাড়ির সবার অশান্তি, আমার কারণেই নাকি তার জীবনটা শেষ হয়ে গেছে। এবার আমি সত্যিই সবাইকে মুক্তি দিয়ে অনেক দূরে কোথাও হারিয়ে যাব। রোদ্দুরের গাঢ় শীতল চোখে চোখ রেখে বিকেল ফের দৃঢ় স্বরে বলল, অনেক দূরে। তোমার থেকেও অনেক দূরে। দৃষ্টি সরিয়ে নিয়ে খুব আলতো করে একটা দীর্ঘশ্বাস ফেলেও। রোদ্দুরের গভীর চোখের সামনে আর বেশিক্ষণ নিজেকে ধরে রাখা সম্ভব হচ্ছে না। তাই চটপট বিছানা থেকে উঠে দাঁড়ালো এবং অপ্রয়োজনেই ফোনটা খুঁজতে শুরু করলো ঘরের এদিক সেদিকে। কেন যেন তার কিছুই ভালো লাগছে না। একটু আগেও যার দেখা পাওয়ার জন্য বিকেলের অবচেতন মন হাহাকার করছিল, যাকে সামনে পেলে হাজারটা প্রশ্ন আর অভিমান উজাড় করে দেওয়ার কথা ছিল, আজ তাকে ঠিক সামনে পেয়েও বিকেলের মুখ দিয়ে কোনো কথা সরছে না। কেমন এক অদ্ভুত অসাড়তা গ্রাস করেছে তাকে। ভেতরে ভেতরে একটা অস্বস্তি হচ্ছে, যার কোনো কুলকিনারা সে পাচ্ছে না। তবে একটা বিষয় সে পরিষ্কার বুঝতে পারল, রোদ্দুরকে এই ঘর থেকে দ্রুত সরাতে হবে। কেউ দেখে ফেলার আগেই ওকে বের করে দেওয়া দরকার। একদিকে রাত এখন গভীর, তার ওপর বন্ধ ঘরে তারা দুজন নিভৃতে একা। এই খবর যদি জানাজানি হয়, তবে কোনো এক নতুন কেলেঙ্কারি যে এই বাড়িতে ধূমকেতুর মতো আছড়ে পড়বে, তা নিয়ে বিকেলের বিন্দুমাত্র সন্দেহ নেই। সম্মানের চেয়ে কলঙ্ক যে এ বাড়িতে বেশি দ্রুত ডালপালা মেলে, বিকেল তা ভালো করেই জানে। রোদ্দুর এক মুহূর্তের জন্য বোবা পাথর হয়ে গেল। নির্লিপ্ততা দাঁড়িয়ে থেকে ধীরপা এগিয়ে এসে খাটের ওপর বসল। পিঠটা ঠেকিয়ে দিল খাটের হেডবোর্ডের সাথে। বিকেলের অস্থিরতা, ওর ছটফটানি সবকিছু সে স্থির দৃষ্টিতে পর্যবেক্ষণ করছিল। কিছুক্ষণ পর পকেট থেকে একটা সিগারেট বের করে ধরানোর উপক্রম করতেই বিকেল তড়িৎ বেগে চোখ ঘুরিয়ে তাকালো। নাক কুচকে তীব্র বিরক্তি নিয়ে বলল, দয়া করে বাইরে গিয়ে খাও। এ ঘরে একদম না। কেন? আমার দমবন্ধ লাগে। জানালা খুলে দে। না, এ ঘরে খেতে পারবে না, ব্যাস। বিকেল একরোখা জবাব দেয়। সিগারেটটায় একটা টান দেওয়ারও সুযোগ পেল না রোদ্দুর। আগুনের শিখাটা নিভিয়ে দিল সে। হাতের ইশারায় সেটাকে কোণের ময়লার ঝুড়িতে সই করে ফেলার চেষ্টা করল, কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়ে ওটা মেঝের ওপর গিয়ে পড়ল। বিকেল ফ্যালফ্যাল করে দৃশ্যটা দেখল, তারপর আবার রোদ্দুরের দিকে তাকিয়ে পুনরায় তাগাদা দিল, এবার অন্তত তুমি যাও। আর ঠিক তখনই রোদ্দুরের ভেতরের চণ্ডালটা জেগে ওঠে। বিকেলের বারবার চলে যাওয়ার জেদ ওকে ক্ষিপ্ত করে তুলল হিতাহিত জ্ঞানশূন্যভাবে। কোনো কিছু বুঝে ওঠার আগেই রোদ্দুর প্রায় বাঘের মতো তেড়ে এসে বিকেলকে বিছানার ওপর চেপে ধরে। আকস্মিক এই আক্রমণে মেয়েটা পুরোপুরি স্তব্ধ হয়ে গেল। কিছু বলার বা প্রতিবাদ করার আগেই সে আবিষ্কার করল, রোদ্দুরের শরীরের ভারে সে প্রায় পিষ্ট। বিকেল যন্ত্রণায় মুখ খুলে চিৎকার করতে চাইল, কিন্তু পরক্ষণেই এক বিশাল পাথরের মতো শক্ত হাত ওর মুখটা সজোরে চেপে ধরল। হাত না যেন আস্ত একটা পাথর। আল্লাহ! কি প্রচণ্ড শক্তি! বাতাসের অক্সিজেনটুকুও এখন বিকেলের নাগালের বাইরে চলে যাচ্ছে। নিঃশ্বাস নিতে যান বেরিয়ে যাওয়ার উপক্রম। বিকেল শুধু ড্যাব ড্যাব করে রোদ্দুরের ওই একরোখা চোখের দিকে চেয়ে রইল। সেই চোখে ধিকি ধিকি আগুন জ্বলছে, যার শিখা বিকেলের অস্তিত্বকে জ্বালিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। স্তব্ধতার প্রহরগুলো একে একে পার হয়ে যায়। দুজনেই দুজনের চোখের মনি আর মুখের আদল কোনো এক বিমূর্ত শিল্পীর মতো মুখস্থ করতে ব্যস্ত। নীরবতার সেই গভীর ক্ষণে রোদ্দুর নিজের হাতের বাঁধন সামান্য আলগা করতেই বিকেল ফিসফিসিয়ে আকুল কণ্ঠে শুধাল, কেন এমন করছো? রোদ্দুর কোনো উত্তর দিল না। উত্তর দেওয়ার কোনো তাগিদও ওর মাঝে নেই। বিকেলের প্রশ্নটাকে স্রেফ উপেক্ষা করে ও আরও খানিকটা ঝুঁকে এল ওর দিকে, তারপর আচমকাই নিজের তপ্ত ঠোঁট ডুবিয়ে দিল বিকেলের গলার ভাঁজে। মুহূর্তেই বিকেলের বুকের পাঁজরে যেন এক প্রচণ্ড বৈদ্যুতিক তরঙ্গ বইতে শুরু করে। দীর্ঘ এই জীবনে এমন শিহরণ জাগানিয়া অনুভূতির সাথে ওর কোনোদিন পরিচয় হয়নি, আজই প্রথম। বিকেলের শরীর ভীষণভাবে দুলে উঠল, এক অজানা সংকোচে ও নিজেকে সরিয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করে।
খুব ক্ষীণ আর মিনতি ভরা স্বরে বলল, প্লিজ, এমন করো না। ঠিক সেই মুহূর্তেই রোদ্দুর অদ্ভুত এক ফু দিয়ে নিজেকে সরিয়ে নেয়। ওর ঠোঁটের কোণে খেলে গেল বক্র হাসি। বিস্মিত বিকেলকে পাথরের মতো স্তব্ধ করে দিয়ে ও বিদ্রূপের সুরে বলে উঠল, কি ভাবলি? তোকে চুমু খাবো? ইস! বিকেল ঝটপট বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। অপমানে আর রাগে ওর শরীর রি রি করে উঠেছে। যদি বয়সে ও রোদ্দুরের চেয়ে বড় হতো, তবে হয়তো আজ কষে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিত মানুষটার গালে। গলার স্বর সপ্তমে চড়িয়ে ও শাসাল, বের হও আমার ঘর থেকে। এক্ষুনি বের হও। রোদ্দুর বিন্দুমাত্র বিচলিত না হয়ে পাল্টা প্রশ্ন ছুড়ল, আমায় বের হতে বলার তুই কে রে? কোনো ড্রামা করবে না একদম। জাস্ট গেট লস্ট। এই যে আস্তানা গেড়ে বসলাম, দেখি তুই আমার কি করিস? রোদ্দুর নির্বিকার ভঙ্গিতে খাটের ওপর পা ছড়িয়ে বসল। বিকেলের দুচোখ তখন আগুনের ফুলকি ঝরাচ্ছে। ও দাঁতে দাঁত চিপে বলল, রোদ ভাইয়া, কাজটা কিন্তু মোটেও ভালো হচ্ছে না। না হোক, সব সময় ভালো হওয়াও স্বাস্থ্যের জন্য ভালো না। এবার না হয় একটু খারাপ কিছুই হোক। তারপর আরও বেপরোয়া হতে পকেট থেকে সিগারেটের প্যাকেট টেনে বের করে আনে। ধরায় ফতাফত। অভ্যস্ত ভঙ্গিতে দুটো টান দিয়ে ধোঁয়াগুলি ছাড়ল মেয়েটার মুখ বরাবর, কেসে উঠল বিকেল। রোদ্দুরের যেন তাতে কিচ্ছু আসে যায় না। বরং দ্বিতীয় টান দিয়ে ওর লাল হওয়া মুখপানে চেয়ে সুধাল, অভ্যেস করে না। বিয়ের পর তো সইতে হবে। কাশতে কাশতে চোখে পানি চলে এসেছে প্রায়। নাসিকাপথ ভেদ করে ডিরেক্ট ব্রেইনে গিয়ে ধরেছে। কেমন লাগছে? তার ভেতরই বিস্ময় মাখাবর বড় চোখ করে রোদ্দুরের দিকে তাকিয়ে হতবাক হয়ে সুধাল, কার বিয়ে? কার কথা বলছো? রোদ্দুর সিগারেটের ধোঁয়া ছেড়ে তাচ্ছিল্যের সুরে বলল, ও মা, এই না মাত্র নিজের মুখে স্বীকার করলি তুই বিয়েতে মতো দিয়েছিস। এখন আবার ন্যাকামি করছিস কেন? বিকেল নিজেকে সামলে নিয়ে একটু তোত্তারামি করেই বলল, তাতে তোমার কি? আমি বিয়ে করলে তোমার তো খুশি হওয়ার কথা। আর একটা কথা শোনো, আমার হবু হাজবেন্ড মোটেই তোমার মতো এমন চেইন স্মোকার কিংবা কুৎসিত মেজাজের হবে না। হি উইল বি এ জেন্টলম্যান, নট লাইক ইউ। রোদ্দুর এক ভ্রু নাচিয়ে বিদ্রূপ করল, তাই নাকি? তো কি হবে শুনি? কোনো সাধু সন্ন্যাসী হবে নাকি? হতেও তো পারে। অন্তত তোমার চেয়ে ভালো হবে। তবে তো পোড়া কপাল তোর। রোদ্দুর বেশ রসিয়ে বলে, ওসব সাধুরা কি আর আদর সোহাগ বোঝে রে পাগলি? দেখবি সারাদিন বনে বাদারে তসবির সহ জপছে আর গাছতলায় বসে আছে। তুই তখন ঘরের কোণে একা একা বিরহে জলে পুড়ে খাক হবি। বিকেল কানে হাত দিয়ে আতকে ওঠে সঙ্গে সঙ্গে, ইসছি! রোদ ভাইয়া, তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? এসব কি ধরনের অসভ্য কথা? আরে যা ধ্রুব সত্য, তাই তো বললাম। আজকালকার দিনে মানুষের মঙ্গল চাইলেও দোষ। বিকেল দুই হাত জোর করে মিনতি জানালো, এই যে দেখো, আমি হাত জোর করছি, আমার আর মঙ্গলের দরকার নেই। তুমি দয়া করে এখন বের হও। প্লিজ ভাইয়া, আমার সত্যিই ভালো লাগছে না। কখন যেন ভোর হয়ে যাবে। রোদ্দুর জবাবে কিছু বলল না, হাতের জ্বলন্ত সিগারেটটা ছুঁড়ে দিল ঘরের কোণে। বিছানার চাদরের ওপর সামান্য ছাই পড়ে এক চিমটি জায়গাও পুড়ে গেল। বিকেল সেটা খেয়াল করার আগেই রোদ্দুর প্রায় এক ঝটকায় ওকে টেনে নিজের সামনে মূর্তির মতো বসাল। এক হাতে বিকেলের দুই গাল চেপে ধরে দাঁতে দাঁত চিপে শাসাল, শোন, ঘরে আসলাম 20 মিনিটও হয়নি, এর ভেতর তুই 20,000 বার যাওয়ার কথা বলেছিস। স্রেফ বাড়িতে একটা বড় ঝামেলা চলছে বলে এড়িয়ে যাচ্ছি, নইলে আজ তোর হাড্ডি গুড্ডি গুঁড়ো করে তবেই যেতাম। কথাটা মাথায় গেঁথে রাখিস। বিকেলের বুকের ভেতরটা ধক করে ওঠে। সে আমতা আমতা করে বলল, তার মানে তুমি স্বীকার করলে যে বাড়িতে ঝামেলা চলছে? রোদ্দুর নিরুত্তর। বিকেল পুনরায় গাঢ় স্বরে বলে উঠল, আর এই সব ঝামেলার মূলে আমি, তাই তো? বিকেল মির্জা বাবার লাইফের লস প্রজেক্ট। তুমি মুখে না বললেও সত্যিটা তো এটাই। বেশি বকিস না তো। রোদ্দুরের গলায় চাপা গর্জন। বেশি কই বললাম, যেটুকু বলি, তাই তো বিষ হয়ে দাঁড়ায়। তুমি কেন ওই টিচারকে মারতে গেলে? আমি কি তোমায় মারপিট করতে বলেছিলাম? বিকেল মাথা নিচু করে একটা তপ্ত দীর্ঘশ্বাস ছাড়ল। রোদ্দুর বিকেলের চিবুকটা ধরে উঁচু করে বলল, শোন, যে যা পাওয়ার যোগ্য, আমি তাকে তাই দিয়েছি। তাতে দুনিয়া উল্টে গেলেও আমার আক্ষেপ নেই। তুই অযথাই নিজেকে অপরাধী ভাবছিস। এই বিষয়টা আমি কাল বাবাকেও বুঝিয়ে বলবো। কথাটা শোনামাত্রই বিকেলের শরীর হিম হয়ে আসে। সে তীব্রভাবে মাথা নেড়ে বাধা দিয়ে বলে, না, না, খবরদার, বড় বাবাকে তুমি কিচ্ছু বলতে যাবে না। দোহাই তোমার, কোনো সাফাই গাইবে না আমার নামে। রোদ্দুর অবাক হয়ে সুধাল, কেন? এমনি। না, এমনি না, সঠিক কারণটা বল। বিকেল অস্বস্তিতে উসখুস করতে লাগল।
সে আর অত ছোট বিকেল নেই, আজকাল বড়দের সম্পর্কের মারপ্যাচ স্পষ্ট বুঝতেও পারে। উমেদ মির্জা এমনিতেই তার ওপর বিষিয়ে আছেন। এখন যদি রোদ্দুর গিয়ে বিকেলের হয়ে ওকালতি করে, তবে হিতে বিপরীত হবে। উমেদ মির্জা ভাববেন বিকেলই রোদ্দুরকে উস্কে দিচ্ছে। ক্লান্ত চোখ দুটি মেলে ও রোদ্দুরের দিকে চাইল। ওর ভাষাভাণ্ডারে কোনো উত্তর অবশিষ্ট নেই। ও এখন ভীষণ কাহিল। বাকবিতণ্ডার চেয়েও বেশি ওর এক চিলতে বিশ্রাম প্রয়োজন। রোদ্দুর হয়তো বিকেলের চোখের সেই অব্যক্ত হাহাকার পড়তে পারল। তাই ধীর পায়ে উঠে দাঁড়ায়। এবার আর কোনো জেরা করল না। শুধু নিচু স্বরে বলল, ঘুমিয়ে পড় এবার। বিকেল অর্ধনিমিলিত চোখে শুধাল, তুমি? চলে যাব। কোথায় যাবে? জেনে লাভ নেই। আবার কবে আসবে? তাও জেনে লাভ নেই। বিকেল এক মুহূর্তের জন্য বিমর্ষ হয়ে বলল, তুমি এমন কেন রোদ ভাইয়া? সব সময় এত আড়াল কেন রাখো? রোদ্দুর দরজার দিকে যেতে যেতে ছোট করে হাসল, কেমন আমি? বিকেল বালিশে মাথা এলিয়ে দিয়ে অস্ফুটে বলল, কিছু না। সে গুটিসুটি মেরে কম্বলটা গায়ে টেনে নিল। দুচোখের পাতা সীসার মতো ভারী হয়ে আসছে। হাড় কাঁপানো ঠান্ডার ভেতর একরাশ তন্দ্রা ওকে গ্রাস করছে। রোদ্দুর তখনও দরজার কাছে স্থির দাঁড়িয়ে। বিকেলের চেতনা লুপ্তপ্রায়। ঘুমের ঘোরে ও বিড়বিড়িয়ে উচ্চারণ করে, রোদ ভাইয়া, তুমি কি আমার কোনো সুন্দর স্বপ্ন, নাকি নিষ্ঠুর বাস্তবতা? কোনো উত্তর এল না, শুধু একটা যান্ত্রিক শব্দ হলো, ঘরের বাতিটা নিভে গেল। অন্ধকারের বুক চিরে দরজা খোলার আর বন্ধ হওয়ার একটা ক্ষীণ আওয়াজ পাওয়া গেল। তারপর সব চুপচাপ, নিস্তব্ধতায় ডুবে গেল চারপাশ। বিকেল তন্দ্রার অতল গহ্বরে তলিয়ে যেতে যেতে শেষবারের মতো ডাকল, রোদ ভাইয়া। রো, দ, ভাই, আর কোনো সাড়া মিলল না। গভীর ঘুমে তলিয়ে গেল এক অবাধ্য কিশোরীর অভিমানী মন।